ইয়েস, লজ অফ মোশনে দেবস্মিতা, সুস্মিতা, হ্যাঁ, লজ অফ মোশনে আমি বলছি একটা জিনিস, প্রথমেই কি অঙ্ক করতে যাবে, প্রথমেই কি হাইফাই জিনিস করতে হবে না, আগে বেসিক জিনিসগুলো যখন করাবো দেখবে অনেক কিছুই হয়তো তোমরা অনেকে জানো বা কিছু জানো না, এবার সেইগুলো রিলেটেড অনেক প্রবলেম হতে পারে, প্রবলেম আসতে পারে, সেই কনসেপ্টগুলো করিনি আজকে। লজ অফ মোশনের আমি অনেকটা পার্টি করিয়ে দেবো, বিফোর ফ্রিকশন আমি বলে দিচ্ছি, সবাই নোট ডাউন করো, আজকে করিয়ে দেবো বেসিক জিনিস। এর পরের দিন আমি খুব ডিটেলে অঙ্ক করাবো, প্রচুর ডিটেলে অঙ্ক করাবো। এবার সেই কনসেপ্টগুলো বুঝতে পারবে না যদি আজকের জিনিসগুলো ডিটেলে না করো, ফুটিয়ে ফুটিয়ে না করা হয়। তো আমি আজকে ফ্রিকশনের আগে অবধি করিয়ে দেবো, তার আগে তোমরা একটা লিখে নাও এই চ্যাপ্টারেরই তো একটা পার্ট, সেটা তোমরা কিন্তু বাড়িতে করে নেবে। আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের সবার ভিডিওকে আমি সবাইকে আমি ভিডিও শেয়ার করে দেবো ক্লাসে। সেটা অনেকদিন আগে যারা আমার কাছে পড়েছে তারাও জানো, আর আজকে যারা নতুন আছে বা রিসেন্ট করেছে তারা হয়তো নাও জানতে পারো। লিখে রাখো সবাই। ওই ক্লাসটা হচ্ছে রকেট মোশন, লিখে রাখো রকেট মোশন পার্ট 1 অ্যান্ড পার্ট 2। পার্ট 1 অ্যান্ড পার্ট 2 এটা সবাই আমি লিঙ্ক দিয়ে দেবো আবার নতুন করে, যখন যেহেতু এই চ্যাপ্টারটা পড়ছি তো আবার আমি নতুন করে সবাইকে লিঙ্ক দিয়ে দেবো। এইটা ভিডিওটা, ক্লাস ভিডিওটা রেকর্ডিংটা দেখে নেবে, বুঝতে পারবে সবাই, না বুঝতে পারলে তো আমাকে ক্লাসে জিজ্ঞেস করবে। আর কিন্তু দেরি করা যাবে না, এই ভিডিও কিন্তু পরে দেখলে হবে না, কারণ এই স্মুথ এই চ্যাপ্টারটা হচ্ছে, আর এইভাবে না হলে সিলেবাসও শেষ হবে না, ইন ডিটেলে তোমাদের কনসেপ্ট হবে না। এই দুটো ভিডিও যদি ঠিকঠাক করে দেখো সবাই, নোট যখন ভিডিওটা দেখবে নোট ডাউন করবে খাতায়, ঠিক আছে, কি কি বুঝলে কি কি বুঝলে না, সেই কি কি বুঝলে না কোথায় ডাউট সেটা খাতায় লিখে রাখবে, আমাকে নেক্সট দিন ক্লাসে জিজ্ঞেস করবে। এই রকেট মোশন পার্ট 1 পার্ট 2 ভিডিওটা যদি ঠিকঠাক দেখো, তাহলে এই রিলেটেড যত রকম কমপ্লিকেটেড অঙ্ক হবে আসবে, ইউ ক্যান ইজিলি সলভ। আমি অঙ্কগুলো কি করে সলভ করতে হবে বুঝিয়ে দেবো। তো তোমাদের কিন্তু এবার আস্তে আস্তে পড়ার লোডটা বাড়াতে হবে, সবাইকেই বলে রাখছি, পহেলি, সুস্মিতা, দেবস্মিতা, এই আমি এই সাইমালটেনিয়াসলি ক্লাসগুলো করাচ্ছি, সাথে সাথে আমি সব লিঙ্ক দিয়ে দেবো ভিডিওগুলো, ওইগুলো সাইমালটেনিয়াসলি দেখতে হবে। ঠিক আছে, বোঝা গেছে পহেলি, সুব্রজ্যোতি? তো তোমাদের এই উইকে একটা কাজ হচ্ছে, আজকে মঙ্গলবারের ক্লাস, আবার তো নেক্সট মঙ্গলবার 11-এর ক্লাস হবে নিটের, আজ এই দুটো ভিডিও অ্যাটলিস্ট দেখে রাখা এই চ্যাপ্টারের জন্য, মানে এগুলোতে আমি আর তাহলে এই রিলেটেড অঙ্কগুলো সব বুঝতে পারবে, এই দুটো ভিডিও দেখে রাখবে। আমি লিঙ্ক দিয়ে দেবো, শেয়ার যাদের শেয়ারিং করা নেই শেয়ার করে দেবো। ঠিক আছে, এইবার আমি লজ অফ মোশনের চ্যাপ্টারটা শুরু করছি। এইখান থেকে মেনলি যেই কোশ্চেনগুলো আসে, যেই কনসেপ্টের ওপর কোশ্চেন আসে, সেটা অনেকগুলো, নিউটন ফার্স্ট ল, সেকেন্ড ল, তার ম্যাথামেটিক্যাল ফর্ম, তারপরে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ইম্পালস, হোয়াট ইজ ইম্পালস, কেন ইম্পালস হয়, হোয়াট ইজ দ্য বেসিক নেসেসিটি অফ ইম্পালস, ইম্পালস অফ এ ফোর্স আর ইম্পালস, এই জিনিসগুলো কিন্তু ক্যাটাগরিক্যালি বুঝতে হবে, এবং সেখানে গ্রাফিক্যাল কতগুলো প্রবলেম আছে। তার আগেও আমি একটা বেসিক জিনিস বলে দিই, তোমরা জানো হয়তো সবাই, ইনার্সিয়া অফ ডিফারেন্ট টাইপস। আগে তোমাকে বলো, হোয়াট ইজ ইনার্সিয়া, সুস্মিতা বা দেবস্মিতা বলো তো, তোমরা নতুন আছো, যা বোঝো তাই বলো, নো প্রবলেম, এখানে সবাই কম বেশি জানে, আমি জাস্ট জানতে চাই তোমরা কোথায়, মানে কোনটুকু কি কনসেপশন আছে। সুস্মিতা, দেবস্মিতা, ইউ ক্যান টেল মি হোয়াট ডু ইউ মিন বাই ইনার্সিয়া। এই চ্যাপ্টারটা কি পড়া হয়েছে সুস্মিতা আর দেবস্মিতা? এই লজ অফ মোশন চ্যাপ্টারটা কোথাও পড়েছো আগে? নিশ্চয়ই পড়েছো, হয়তো না পড়লেও বলতে পারো। আমাকে তো বুঝতে হবে কে কোথায় দাঁড়িয়ে আছে, বা কোনো চ্যাপ্টার না হলে আমাকে সেইগুলো সেই জায়গাগুলো স্টুডেন্টদের তোমাদের আলাদা করে বোঝাতে হবে। একটু বলো ইনার্সিয়া সম্বন্ধে কি জানো, হোয়াট ডু ইউ মিন বাই ইনার্সিয়া? সুস্মিতা একটু রিপ্লাই দেবে, সুস্মিতা আর দেবস্মিতা। এম আই অডিবল? হ্যালো? হ্যাঁ বলো, কি কি হয়, হ্যাঁ বলো। হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন বাই ইনার্সিয়া, ইনার্সিয়া বলতে কি বোঝো? ইনার্সিয়া যেমন দু ধরনের হয়, তোমার ইনার্সিয়া অফ মোশন অ্যান্ড ইনার্সিয়া অফ রেস্ট, তাই তো? তো এইগুলো সম্বন্ধে কি জানো, যা জানো, কোনো আমি মুখস্থ বা ফর্মুলা বলতে বলছি না, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ইনার্সিয়া? হ্যাঁ হ্যাঁ, দেবস্মিতা বলো।
to remain in the same motion or remain in rest until an external force is applied to the object. ওকে, ওকে, ভেরি গুড। এবার দেখো আমি বলে দিচ্ছি, এবার এটা আমাদের এই কম্পিটিটিভ এক্সাম নিট বা যেই পারপাসে কি করে মনে রাখতে হবে, কি কতটুকু জানলে, এখানে তো মুখস্থের কোনো ব্যাপার নেই, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং, যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক বুঝতে পারবে সেই কিন্তু নাম্বার পেয়ে বেরিয়ে যাবে। মানে ও যেটা বললো একদম অনেক মানে একদমই, দেখো এবার বলে দিচ্ছি, খুব ঠিকঠাকই বলেছে। ইনার্সিয়া মানে কি, না এটা একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ, ইজি ল্যাঙ্গুয়েজ যদি মনে রাখতে চাও, মানে যখন যেই বডিটা যেই কন্ডিশনে আছে ওর সেই কন্ডিশনেই থাকার একটা টেন্ডেন্সি থাকে, ঠিক আছে? এবং ইনফ্যাক্ট আরেকটু যদি ধরো ধরো একটা বডি রেস্টে আছে, এটা একদম 9-10-এর কনসেপ্ট, তাই তো? এবং আস্তে আস্তে দেখবে ডিপে আমি ঢুকে যাব। এই বডিটা রেস্টে আছে আর এই বি বডিটা মোশনে আছে, তো এই বডিটা আজীবন অনন্তকাল ধরে রেস্টেই থাকার একটা টেন্ডেন্সি থাকবে। আর এই বডিটা যেহেতু মোশনে আছে, ওর কি সবসময় একটা মোশন কন্ডিশন, মোশন স্টেটটাকে মেনটেন করার একটা টেন্ডেন্সি থাকবে। বোঝা যাচ্ছে? তাহলে এই যে টেন্ডেন্সি অফ এ বডি টু মেনটেন ইটস স্টেট ইজ নাথিং বাট ইনার্সিয়া। তাহলে এইটা কি হলো, ও রেস্টে আছে, তো ওর রেস্টে থাকার টেন্ডেন্সিটাকে কি বলছে? ইনার্সিয়া অফ রেস্ট। বোঝা যাচ্ছে? ইনার্সিয়া অফ রেস্ট। আর এই বডিটা মোশনে আছে, তার ফলে ওর মোশনে থাকার টেন্ডেন্সিটাকে কি বলছে? ইনার্সিয়া অফ মোশন। বোঝা যাচ্ছে পহেলি? সুব্রজ্যোতি, খুব ইজি, তাই তো? হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে ওর রেস্টে থাকার টেন্ডেন্সি আছে, সুতরাং ওর যে টেন্ডেন্সি, কারোর একটা দিকে মেনটেন করার টেন্ডেন্সি আছে, কারোর ধরো বিকাল 4টে হলে ক্রিকেট খেলার খুব মানে খেলবেই, 4টে হলে খেলতে যাবেই, ঠিক আছে? এবার ধরো কোনোদিন অ্যাটমসফিয়ার খারাপ, পরিবেশ খারাপ, ওয়েদার খারাপ, হালকা বৃষ্টি হচ্ছে, ওর 5টা 4টের সময় কি থাকবে? বন্ধুদের জোগাড় করে যে করেই হোক মাঠে খেলতে যাবে। ইয়েস আর নো? বৃষ্টি হোক হোক, ওই বৃষ্টির মধ্যেই খেলতে যাবে। তার মানে ওর জিনিসটা কি, ওর টেন্ডেন্সি হচ্ছে মাঠে খেলতে যাবে এবং ওয়েদারের এগেনস্টে কাজ করবে। বুঝতে পারছো? এই ওয়েদারটা কি, রেইনি ওয়েদার ইজ কি, এগেনস্ট, ওদের খেলার পরিবেশের বিরুদ্ধে কাজ করছে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। তখন কি হবে, 4টের সময় ওদের ওয়েদারের এগেনস্টে কাজ করার একটা টেন্ডেন্সি থাকবে, না আমি 4টের সময় খেলবোই, যে ওয়েদার যাই হোক, ঝড় বৃষ্টি যাই হোক, ওর মধ্যেও খেলবে। কারণ ওর তখন কাজটা কি হচ্ছে, ওয়েদারের এগেনস্ট, মানে কন্ডিশন অফ দ্য ওয়েদার ইজ এগেনস্ট এ প্লেফুল সিচুয়েশন, খেলার জন্য বিপরীতে কাজ করছে কিন্তু তার মধ্যেও খেলতে আছে। তো এই ক্ষেত্রেও তাই, ওর যে টেন্ডেন্সি থাকছে রেস্টে থাকার, এইবার যদি ওর রেস্ট কন্ডিশনটাকে কেউ ভাঙতে চায়, তার মানে কি, বাইরের থেকে ধরো কেউ ফোর্স অ্যাপ্লাই করছে, ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে, তুমি ওকে মোশনে, মানে তুমি ধরো ফোর্স অ্যাপ্লাই করে ওকে চালাতে চাইছো, ও কি করবে, ওর টেন্ডেন্সি কি, হিজ টেন্ডেন্সি ইজ, দ্য বডিজ টেন্ডেন্সি ইজ টু মেনটেন দ্য কন্ডিশন অফ রেস্ট। ও তাহলে এই ফোর্সটার বিরুদ্ধে একটা কাজ করবে, মানে ফোর্সটাকে অপোজ করবে। বুঝতে পারছো? ইয়েস অর নো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। দিস, এই প্রপার্টিটা কেন আসছে, ডিউ টু ইটস ইনার্সিয়া প্রপার্টি। এবং এক্ষেত্রে কি, ইট ইজ দ্য প্রপার্টি ইনার্সিয়া অফ রেস্ট প্রপার্টি। ও ফোর্সটার এগেনস্টে একটা বিরোধিতা করবে, যে না আমি রেস্টেই থাকবো। এবং দেখবে, এরপরে একটু ডেপথে যাব, এইবারও সেম, ধরো ও মোশনে আছে, তাহলে ইটস ইনার্সিয়া, ইট ইজ দ্য ইনার্সিয়া অফ মোশন। এইবার ধরো তুমি এইদিকে মোশনে আছে, তুমি এদিকে ফোর্স দিচ্ছ, ওকে, তার মানে কি থামানোর চেষ্টা করছো। হ্যাঁ ও কি করবে, ও এই ফোর্সের অপোজে কাজ করবে, কারণ কি ওর টেন্ডেন্সি কি, মোশনটাকে, মোশনটাকে মেনটেন করা, এবং ওর এগেনস্টে ফোর্সটা কাজ করছে, ও তাকে অপোজ করবে। ঠিক আছে? ওই যে, তার মানে কি ফোর্সটা কি, ওর টেন্ডেন্সি তার এগেনস্টে কাজ করছে, থামানোর চেষ্টা করছে, আর ওর টেন্ডেন্সি কি মোশনে থাকা, তাই জন্য এর অপোজিশন করবে। বোঝা গেছে? এইবার এই যে ইনার্সিয়া, ইনার্সিয়া কোয়ান্টিটিটা কার ওপর ডিপেন্ড করে, বেসিক জিনিস, এই এই আলোচনাগুলো মনে রাখলেই কিন্তু তোমাদের সাফিসিয়েন্ট। এখানে মেন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। মাস। ইয়েস, ইনার্সিয়া ইজ ডিপেন্ডেন্ট অন, ইনার্সিয়া ইজ প্রপোর্শনাল টু মাস। ঠিক আছে, এটা আমি এবার মুছে দিচ্ছি। বুঝতে পারছো সুস্মিতা, দেবস্মিতা?
ইনার্শিয়া ইজ প্রপোর্শনাল টু মাস, মানে যার মাস বেশি হবে তার ইনার্শিয়াও বেশি হবে। ক্লিয়ার? এইখানেই দেখবে আমার ভিডিওটা দেবো ক্লাস রেকর্ডিং এর, ওই পার্টটা দেখবে। একটা রোগা লোক আর একটা মোটা লোক ধরো ট্রেনে চলছে, একটা খুব, তোমাদের কিন্তু এবার ইনার্শিয়া করতে করতে ডিপে ঢুকে যাচ্ছে এবং তোমাদের সেটা মেনটেন করতে হবে, বুঝতে হবে। প্রথমে মনে হচ্ছিল যে এই ক্লাসটা কি, এটা কি হচ্ছে বেকার, এত একদম 9-10 এর কনসেপ্ট, কিন্তু এইখানে কিন্তু ট্রিক্স গুলো থাকবে। ইনার্শিয়া ইজ প্রপোর্শনাল টু মাস, তার মানে কি বলতো, যার মাস বেশি তার ইনার্শিয়াও বেশি। তার মানে কি, ধরো রেস্টেড বডিটা যদি তুমি কনসিডার করো, এই কন্ডিশনটা, যার মাস বেশি তার ইনার্শিয়া বেশি, তার ফলে তার সেই কন্ডিশনটা মেনটেন করার ক্ষমতাও বেশি। বুঝতে পারছো পেহলি? ইয়েস অর নো? Yes, sir. সুস্মিতা, দেবস্মিতা, আন্ডারস্ট্যান্ড? এনি প্রবলেম হচ্ছে না তো? সিজা? No, sir. ওকে। তার মানে যার মাস বেশি তার ইনার্শিয়াও বেশি, তার ফলে, তার মানে এই ক্ষেত্রে দেখতে পারবে তার টেন্ডেন্সিটাও বেশি। এই জিনিস তার মানে কি, ধরো একটা, ধরো এই জন্য কি হয়, একটা ধরো ছোট্ট বল আছে, আরেকটা ধরো বড় বিশাল পাথরের চাই আছে। এই ছোট্ট বলটাকে রেস্টে ছিল, পাথরের চাইটাও রেস্টে আছে। এবার ওকে তুমি ফোর্স দিলে ছোট্ট বলটা সুন্দর চলে যাবে, একটু ফোর্স দিলে ঘর ঘর করে এগিয়ে যাবে। আর এই পাথরের চাইটাকেও তুমি ছোট বলটাকে যত ফোর্স দিয়েছিলে ঠিক তত পরিমাণই যদি ফোর্স দাও, তাহলে কি ও যাবে? ও যাবে না। কারণটা কি, ওর রেস্টে থাকার টেন্ডেন্সিটা বেশি। বুঝতে পারছো? বিকজ ইটস মাস ইজ লার্জার দ্যান দ্য স্মলার বল। তো ওর যেহেতু মাসটা ওর থেকে বেশি, ফলে ওর ইনার্শিয়াও বেশি, ফলে ইনার্শিয়া রেস্টটাও বেশি, ফলে ওর এই রেস্ট কন্ডিশনে থাকার টেন্ডেন্সিটাও বেশি, ফলে ওকে ওইটুকু ফোর্স দিলে ও এগোবে না। কারণটা কি দেখতে পাচ্ছ তো, ওর যে রেস্টে থাকার ক্ষমতা সেটাই কিন্তু জিতলো এখানে আলটিমেটলি, কারণ ওর ইনার্শিয়াটা বেশি। বোঝা গেছে সুস্মিতা, দেবস্মিতা? ইয়েস অর নো? Yes, sir. ওকে। এইবার আমি মোশনের ক্ষেত্রে সেম এইটুকু কনসেপ্ট ইজ সাফিসিয়েন্ট। এবার আমি একটা উদাহরণ বলছি, একটু সবাই শুনবে। 9-10 থেকে পড়ে আসছো, তাও আমি বলছি, কিন্তু একটা কোশ্চেন দেবো সেটা হয়তো পড়োনি। ধরো একটা ট্রেন যাচ্ছে বা একটা কার যাচ্ছে, এখানে দুজন লোক বসে আছে বা দাঁড়িয়ে আছে, হোয়াট এভার মেবি, দাঁড়িয়ে আছেও বলতে পারো। একজন রোগা লোক, আরেকজন মোটা লোক, ঠিক আছে? এবার গাড়িটা চলতে চলতে হঠাৎ করে ব্রেক চিপলো, ব্রেক দিল, গাড়িটা থেমে গেল। The car, the car was in motion. After some time, it suddenly applied brake. তার ফলে ব্রেক দিলে কি হয় না, নর্মালি জানো কোনো গাড়িতে ব্রেক দিলে কি হয় না, এটা হচ্ছে ডিউ টু মোশন অফ ইনার্শিয়া, মোশনাল ইনার্শিয়া বা ইনার্শিয়া অফ মোশনের জন্য কি হয়, ধরো একজন লোক এখানে দাঁড়িয়ে আছে, গাড়িটা যদি ব্রেক মারে তাহলে গাড়িটা সঙ্গে সঙ্গে থেমে যায়। আগে কি ও মোশনে ছিল, ফলে বডিটার ওর ভেতরে যে যে দাঁড়িয়ে আছে তারও মোশনে থাকার একটা টেন্ডেন্সি আছে। ইয়েস আর নো? তাই তো? ওরও মোশনে থাকার একটা টেন্ডেন্সি আছে, দ্যাট ইজ ডিউ টু Yes. মোশন অফ ইনার্শিয়া। তো গাড়িটা যেই ব্রেকটা মারলো, ও কি হবে না, ও সঙ্গে সঙ্গে ওর পাটা, যে লোক দাঁড়িয়ে আছে তার পা বা যে বসে আছে যার কোমর, যেটা নাকি ইমিডিয়েট কন্ট্যাক্ট অফ দ্য কার আছে, সেটা সঙ্গে সঙ্গে থেমে যাবে। সো দ্য মোমেন্ট ইট অ্যাপ্লাই দ্য ব্রেক, ওর পা কিন্তু পায়ের কন্ট্যাক্ট এরিয়ায়, যেখানে কিন্তু সঙ্গে সঙ্গে পাটা থেমে যাচ্ছে, কারণ গাড়িটা এখানে গাড়িটার সাথে কন্ট্যাক্ট পাটা আছে, থেমে যাচ্ছে। এইবার কি হচ্ছে না, ডিউ টু মোশনালি মাথাটার সাথে তো বা বডির আপার পোর্শন তো গাড়ির সাথে কন্ট্যাক্টেড না ইমিডিয়েট, ও ওর মোশনাল ইসের জন্য, মোশনাল ইনার্শিয়ার জন্য বা ইনার্শিয়া মোশনের জন্য এই আপার পোর্শনটা এগিয়ে যাচ্ছে। তার ফলে কি হবে দেখতে পাবে একটু পরে, ওই সামনের দিকে ঝুঁকে যাবে। কারণটা কি, পাটা তো থেমে গেছে, ওর বডিটা সামনের দিকে এগিয়ে গেছে ডিউ টু মোশন অফ ইনার্শিয়া বা ইনার্শিয়া অফ মোশন। মাথাটা এগিয়ে গেছে, তার ফলে কি হবে না, ও সামনের দিকে ঝুঁকে পড়বে। তাই তো? এটা তো বেসিক আন্ডারস্ট্যান্ডিং। ইয়েস আর নো? একটু রিপ্লাই দেবে। Yes,
sir. এবার আমার কোশ্চেন হচ্ছে, এই লোকটা হচ্ছে রোগা, ইট ওয়াজ আ থিন, অ্যান্ড দিস ম্যান ওয়াজ কি না ফ্যাটি বা থিক, যাই বলো, মোটা লোক। গাড়িটা ব্রেক মারলো, দুজনে একই গাড়িতে আছে পাশাপাশি, কে সামনের দিকে বেশি ঝুঁকবে? Sir, মোটা লোকটা। মোটা লোকটা। শিওর? সবাই ভেবে চিন্তে বলছে তো? রোগা লোকটা। হ্যাঁ বলো, কে বললো রোগা লোকটা? নো প্রবলেম, রোগা লোকটা। পেহেলি রোগার লোকের পক্ষে আছে, বাহ। আর কে কে আছে? আমিও। সায়ন। সায়নও রোগার পক্ষে, দুজনে স্লিম হতে চাইছো? স্লিমের পক্ষে। আর কে আছে রোগার পক্ষে? মোটা হবে। মোটা, নম্রতা বললো মোটা। রোগাটাই তো হবে। আর কেউ? দেবস্মিতা, সুস্মিতা, কি মনে হচ্ছে? স্যার, হ্যাঁ বলো। স্যার থিন। থিন মানে রোগা, তাই তো? আচ্ছা, সুস্মিতা? আচ্ছা, প্রথম কথা, এটা একটা কমন পারসেপশন যে নাকি দুর্বল রোগা সে স্বাভাবিকভাবেই সামনের দিকে বেশি ছিটকে যাবে, তাই তো? এস আর নো? কারণ তার মাস কম বা অ্যাক্সেলারেশন বেশি। এখানে দেখো, মোটা লোকটা। ইয়েস, বিকজ বেশি হবে। মাস বেশি। ইনার্সিয়া ইজ প্রপোর্শনাল টু মাস। তো যার মাস বেশি হবে তার ইনার্সিয়াও বেশি হবে, তার মানে মোটা লোকটার ইনার্সিয়া বেশি হবে, হ্যাঁ। তার মানে মোটা লোকটার ইনার্সিয়া অফ মোশনও বেশি হবে। দুজনেরই পা ইমিডিয়েট থেমে যাবে, কিন্তু মোটা লোকটার মোশনাল ইনার্সিয়াটা বেশি হবে, ফলে ওর আপার পোর্শনটা বেশি সামনের দিকে এগোবে। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই মোটা লোকটা বেশি ঝুঁকে যাবে। বোঝা গেছে তাহলে? হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো, ইনার্সিয়া ইজ প্রপোর্শনাল টু মাস, আগেই বলেছি, বইও দেখবে। তো যার মাস বেশি তার ইনার্সিয়া বেশি, তো মোটা লোকের মাস বেশি হবে। ওর যদি ধরো 40 কেজি হয় সাপোজ, তাহলে মোটা লোকটার কত হবে? 80 কেজি, এক্সাম্পল। ঠিক আছে? তাহলে ওর মাস বেশি, মোটা লোকটার, মানে থিক লোকটার মাস ইজ হায়ার, বেশি, ফলে ওর ইনার্সিয়াও বেশি হবে। ইনার্সিয়া ইজ প্রপোর্শনাল টু মাস, ফলে ইনার্সিয়া অফ মোশনও, ইনার্সিয়া অফ, এক্ষেত্রে কি মোশনে আছে, ফলে এক্ষেত্রে কোন ইনার্সিয়া হবে? ইনার্সিয়া অফ মোশন। গাড়িটা তো মোশনে ছিল, তখন তো ব্রেক মারলো, তাহলে ওর ইনার্সিয়া অফ মোশনটাও বেশি, ফলে ওর মোশনটার মানে বডির আপার পোর্শনটার মোশন কন্ডিশনটাকে মেনটেন করার ক্ষমতাটাও বেশি হবে, ফলে ওর বডিটা সামনের দিকে বেশি এগিয়ে যাবে মোটা লোকটা, কারণ ওর ইনার্সিয়া অফ মোশনটা বেশি, তার মানে কি ওর মোশনে থাকার টেন্ডেন্সি বেশি। ইনার্সিয়া তো সেটাই বলছে। তার ফলে দ্য থিক পার্সন সামনের দিকে বেশি ঝুঁকে যাবে। বোঝা গেছে অল অফ ইউ? হ্যাঁ স্যার। হ্যাঁ। বাকি যে বলছিলে, সুস্মিতা, দেবস্মিতা, অহেলি, সায়ন, হ্যাঁ বলো, একটু তাড়াতাড়ি বলবে। হ্যাঁ স্যার, বলছি যখন ইনার্সিয়াটা মানে কি বলে এফেক্ট হচ্ছে, মানে লাগু হচ্ছে, তখন তার সাথে সাথে কি টর্কটাও লাগু হচ্ছে? না না, তোমার তো ইনার্সিয়া মানে কি? টেন্ডেন্সি টু মেনটেন দ্য কন্ডিশন। ইনার্সিয়া ইজ টেন্ডেন্সি টু মেনটেন দ্য মানে স্টেট, ও স্টেটে রেস্টে থাকলে রেস্টে থাকার টেন্ডেন্সি, মোশনে থাকলে মোশনে থাকার টেন্ডেন্সি। তো যার মাস বেশি তার ইনার্সিয়া ইজ প্রপোর্শনাল টু মাস, তো যার মাস বেশি তার ইনার্সিয়াও বেশি, তার মানে তার ইনার্সিয়া মোশন যখন থাকবে তাহলে তার ইনার্সিয়া মোশনটাও সেক্ষেত্রে বেশি। বুঝতে পেরেছো? তার মানে কি, ওই জন্যই তো ওর ওপর পোর্শনটা সামনের দিকে বেশি, ওর মোশনে আছে, ওর মোশনে থাকার টেন্ডেন্সি বেশি থাকবে, মানে সহজে তুমি ওকে থামাতে পারবে না। তো দুটো যখন সঙ্গে সঙ্গে ব্রেক মারলো, ওর আপার পোর্শনটা মোশনে থাকবে, টেন্ডেন্সি বেশি হবে, ফলে সামনের দিকে বেশি এগিয়ে যাবে। বিকজ কি, হ্যাঁ স্যার, এটা বুঝেছি, কিন্তু আমি যেটা বলছি যখন ইনার্সিয়াটা লাগছে সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, তখন গোটা সিস্টেমটা তো একটা টর্ক হয়ে গেল, মানে পায়ের দিকটা অ্যাক্সিস অফ রোটেশন আর উপরের কিসের দিকটা টর্ক? পার্টিকুলার ওইসব ডিসটেন্স, টর্ক গোটা ফর, সিস্টেম একটা টর্ক। টর্ককে কেন যাচ্ছে এখানে? টর্ক অত সোজা না, টর্কে সিস্টেমে যাচ্ছেই বা কেন? বাট টর্কে তো এখানে ক্যালকুলেশনই আসছে না, রোটেটের ব্যাপার আসছে কেন? রোটেটের ব্যাপার আসছে কেন? তুমি সিম্পল দেখবে মাস কার ইনার্সিয়া বেশি, মাস যার বেশি তার ইনার্সিয়া বেশি, ব্যাস সিম্পল ওই ল্যাঙ্গুয়েজে। টর্ক এনে কেন কমপ্লিকেটেড করে
আলটিমেটলি একই উত্তর আসবে, কিন্তু ওখানে তো টর্কের দরকারই নেই, বেকার বেসিক জায়গার থেকে সরে গেলেই মুশকিল। টর্ক আসছে কেন? রোটেশন হচ্ছে, রোটেশনের জন্য ওটা ওটা দরকার হয় না এখানে। এখানে রোটেশন হলেও ওই যদি তুমি আরো সূক্ষ্ম বিচার করো একই রেজাল্ট আসবে, বিকজ এখানে রোটেশনের ক্ষেত্রেও তো ইনার্সিয়া থাকে। তো যার ইনার্সিয়া বেশি তার রোটেশন বুঝতেই পারছো কি হবে। রেডিয়াস অফ, তুমি যদি বলো, আমি রোটেশন যখন পড়াবো, ইনার্সিয়ার সাথে রেডিয়াস অফ জাইরেশন বা এম আর স্কোয়ার, যার এম বেশি হবে তার আরো কম হবে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু এখানে তো সামনের দিকে যার নাকি টেন্ডেন্সি বেশি হবে সে বা সামনের দিকে বেশি ঝুঁকবে, যার ইনার্সিয়া যার বেশি তো ইনার্সিয়া ওর বেশি। পয়েন্ট টু বি নোটেড, দুজনে বলে দেবে এই অঙ্ক যদি দেয় একটা জিনিস হয়তো বলে দেবে, দুটো লোকেরই হাইট সেম। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? সেটা না বলে দিলেও তোমাকে ধরে নিতে হাইটের হবে। জন্যই বলছিলাম। সেটা যদি নাও বলে দেয় তোমাদের কিন্তু বলে দিচ্ছি, নিট বা জেইতে বলে দেবে না, বিকজ বলবে দুটো দুটো লোক, টু ম্যান অর টু ওম্যান, যাই বলুক। তো যখনই অ্যাডাল্ট বলে দেবে বা শিশু বলে দেবে, দ্যাট দ্যাট ইমপ্লাই দ্যাট দুজনের হাইটটা সেম। কখনো এটা বলবে না একজন বয়স বড় লোক, ধরো একজন ম্যান আর একজন চাইল্ড, এটা বলবে না। দুজন ম্যান বলে দিলে তোমাকে ধরে নিতে হবে দুজনের হাইট সেম, দুজন ওমেন বলে দিলে ধরে নিতে হবে দুজনের হাইট সেম, একজন ম্যান একজন ওমেন বলে দিলে ধরে নিতে হবে দুজনের হাইট সেম। ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? হাইটের এখানে হ্যাঁ স্যার। নিউটন ফার্স্ট ল কি বলছে না, নিউটন ফার্স্ট ল সবাই জানো, আমি তো শর্টে বলে দিচ্ছি, এখনো মনে হয় নিউটন ফার্স্ট ল আসেনি। মোমেন্টামের কনসেপ্টটা যাচ্ছি। মাস অফ এ বডি ইজ দ্য মেজার অফ ইনার্শিয়া, যেটা এতক্ষণ বললাম। এবার মোমেন্টাম মানে কি? মোমেন্টাম মিন্স, যদি এটাকে মোমেন্টাম বলো, মাস ইনটু ভেলোসিটি। আমি জাস্ট জিনিসগুলো টাচ করে যাচ্ছি যাতে তুমি কনসেপ্টগুলো বুঝতে পারো। এটা তো তোমাদের 11-এর ক্লাস না, নিটের ক্লাস বা জেইর ক্লাস। এখানে যেই যতটুকু দরকার ততটুকু এখানে বলছি। পি ইকুয়াল টু এম। স্যার একটু, স্যার মোমেন্টামের বাংলাটা একটু প্লিজ বলে হ্যাঁ, দেবেন? ভরবেগ, ভরবেগ। মোমেন্টামের বাংলা হচ্ছে ভরবেগ। বোঝা গেছে? অহেলি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি তার আগে, হ্যাঁ এটা দেখা গেল, আমি তার আগে একটু সবাইকে বলে নিই, পেহেলি এবং সবাইকেই এই ক্লাসে যারা আছো, ঠিক আছে? এস এল অরোরা বইটা সবসময় হাতের সামনে রাখবে। রেকর্ড হয়নি না? মাস ইকুয়াল টু মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি। তো মাসটা স্কেলার, ভেলোসিটিটা ভেক্টর। তার মানে কি স্কেলার ইন্টু ভেক্টর করলে কি হবে? ভেক্টর কোয়ান্টিটি ঢুকে আছে, দ্যাটস ওয়াই মোমেন্টামটা ভেক্টর কোয়ান্টিটি হবে, এবং এই ভেক্টরটার ডিরেকশন কোন দিকে হবে? মোমেন্টামে। আর ভেলোসিটি যে ভেক্টর তার ডিরেকশনই হবে মোমেন্টামের ডিরেকশন। অল অফ ইউ ডান? এবার এখান থেকে কত ধরনের অঙ্ক হতে পারে আমি বলে দিচ্ছি, একটু লেখা হলে বলবে। সুস্মিতা, দেবস্মিতা, হ্যাঁ, হয়ে ওকে। গেছে। এইবার, হ্যাঁ স্যার, পিটা তো ভরবেগ না? হ্যাঁ হ্যাঁ, পিটা ভরবে। আচ্ছা, এইবার এখান থেকে কতগুলো অঙ্ক হতে পারে, তার তার আগে আমি কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। বেসিক ম্যাথামেটিক্স খুব ইজি, একটু বলে দিই, সেটা তোমরা লিখে রাখো। ধরো ওয়াই ইকুয়াল টু, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এবার কোনো লাইন ধরো এইভাবে গেছে, এটি ইকুয়েশন হবে স্ট্রেট লাইন, এর এই লেন্থটা কত না সি, মানে ওয়াই অ্যাক্সিসকে পজিটিভ দিকে কতটা কেটেছে লাইনটা সি, তাহলে এই লাইনটার ইকুয়েশন কত হবে? ইউ অল নো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। সি ইজ দ্য ইন্টারসেকশন অফ দ্য পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি হবে না সবাই জানো? ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এমএক্স। বিকজ হিয়ার সি ইজ জিরো, বিকজ এটা অরিজিন দিয়ে গেছে, তাই তো? ইয়েস অর নো? অ্যান্ড এম ইজ হোয়াট? এম ইজ দ্য স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন। ক্লিয়ার? এম ইজ দ্য স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন। এবার স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন যদি এই এটা তো ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এই এমটা যদি ও যদি পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে, এই স্ট্রেট লাইনটা থিটা অ্যাঙ্গেল করছে এক্স অ্যাক্সিস, তাহলে এম ইকুয়াল টু কত হয় জানো? ট্যান থিটা। এস আর নো? অল অফ ইউ নো দিস? দেবস্মিতা বা সুস্মিতা জানো তো? না না জানলেও কোনো ব্যাপার না, এবার জেনে গেলে। পেহেলি জানো, পেহেলি তো জানোই, অঙ্ক তো তোমার বাড়িতেই তো ম্যাথসের দারুণ, তাই তো পেহেলি? হ্যাঁ স্যার। হুম। তো এইখানে তাহলে এম ইকুয়াল টু ট্যান থিটা, মানে ওর যেটা হচ্ছে, তার মানে আরেকটা জিনিস এখান থেকে অ্যাডিশনালি বলে দিই,
থিটা যত বাড়ে ট্যান থিটার ভ্যালুও কিন্তু তার সাথে বাড়ে, জানো তো? দেখো থিটা ইকুয়াল টু 0 বসাও, ট্যান থিটার ভ্যালু কত? 0। থিটা ইকুয়াল টু 30 বসাও, ট্যান থিটার ভ্যালু কত হয়? 1/√3। থিটা 45, থিটার ভ্যালু 45 ডিগ্রি, ট্যান থিটার ভ্যালু কত? 1। থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, ট্যান থিটার ভ্যালু √3। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, ট্যান থিটার ভ্যালু কত? ইনফাইনাইট। তার মানে কি, দেখো থিটা যত বাড়ছে ট্যান থিটাও বাড়ছে। ইট ইজ ক্লিয়ার অল অফ ইউ? তার মানে কি হবে না, থিটা এখানে পিকচারটা দেখো, থিটা যত তার মানে বাড়বে ট্যান থিটা বাড়বে, তার মানে কি স্লোপটা বাড়বে। বুঝতে পারছো তো? ইয়েস অর নো? তার মানে ধরো এরকম এরকম একটা কার্ভ দিয়েছে, এরকম একটা কার্ভ দিয়েছে, এইটা ধরো থিটা 1, এটা থিটা 2। ফ্রম দিস পিকচার ইট ইজ ক্লিয়ার দ্যাট, এবার এই ইকুয়েশনটা এর এর এই যে এই স্ট্রেট লাইনটা ছিল এটার নাম দিয়ে দিলাম y=m1x, আর এই যে সেকেন্ড যে স্ট্রেট লাইন রাখলাম ওটার ইকুয়েশন ধরে দিলাম y=m2x। ঠিক আছে? তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে? m1 ইকুয়াল টু কত হবে বলো? tan θ1, and m2 equal to tan θ2. From this picture it is clear that θ1 is greater than θ2. Sorry, θ2 is greater than θ1. So it is obvious that tan θ2 is greater than tan θ1, because অ্যাঙ্গেল বাড়লে x axis এর সাথে দেখতেই পাচ্ছ থিটা বাড়লে tan থিটাও বাড়ে। তার মানে it is from this picture it is clear that m2 is greater than m1, মানে এই লাইনটার স্লোপ এর থেকে বেশি হবে। বোঝা গেছে সবার? একটু রিপ্লাই দেবে। সুস্মিতা, দেবস্মিতা, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেবস্মিতা বোঝা গেছে? তিজা, সুস্মিতা, ওকে। এটা সবাই তাড়াতাড়ি নোট ডাউন করবে, অল অফ ইউ নোট ডাউন খুব কুইকলি। এই কনসেপ্টগুলো যদি খুব তাড়াতাড়ি গ্র্যাস্প করতে পারো, নিজের ভেতরে নিতে পারো, তাহলে কিন্তু অনেক বড় বড় অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা আমি ট্রিক শেখাবো। সো তাহলে m2 ইজ গ্রেটার দেন m1 হচ্ছে, তার মানে কি এই কার্ভটার স্লোপ দেখতে পাচ্ছ এই কার্ভের স্লোপের থেকে বড়, তার মানে কি অ্যাঙ্গেল যত বাড়বে, যত এরকম হচ্ছে তত কিন্তু স্লোপটা বাড়ছে, তাই তো? আচ্ছা, এইখান থেকে দেখতে পারো ফ্রম দিস ইকুয়েশন যে y ইকুয়াল টু, যে ইকুয়েশনটা কি অরিজিন দিয়ে গেলে mx হয়, তাহলে m ইকুয়াল টু কত? y/x। এইখান থেকে এক ধরনের স্লোপ পেলে দিস ইজ দ্য ওয়ান সেট অফ ইকুয়েশন। m এর সাথে মানে স্লোপের সাথে অ্যাঙ্গেলের কি রিলেশন, সেটা হচ্ছে এই রিলেশন, আর স্লোপের সাথে y আর x কোঅর্ডিনেট কি রিলেশন সেটা এখানে। তার মানে m1 ইকুয়াল টু কত হবে? y, এটা যদি তুমি y1 নাম দাও, এটা ধরো x1 নাম দিলে, তাহলে কত হবে? y1/x1। m2 কত হবে? y2/x2। বোঝা গেছে? তাহলে তোমাকে স্লোপটা দুই ভাবে বার করার রাস্তায় জেনে রাখতে হবে। একটা হচ্ছে ইন টার্মস অফ অ্যাঙ্গেল, ইন টার্মস অফ কোঅর্ডিনেট, মানে y আর x এর রেশিওই হচ্ছে m, এই একটা রিলেশন আর এই একটা রিলেশন সাইমালটেনিয়াসলি জেনে রাখতে হবে। বোঝা গেছে সবার? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ এটা সবার লেখা হয়ে গেলে বলবে। অহেলি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে। সুস্মিতা, দেবস্মিতা, ওকে, তোমাদের লেখা হয়ে গেলে বললো, আমি মুছে দেবো। স্যার হ্যাঁ বলো। বলছি, একটা m1 ইকুয়ালস টু tan θ1 আর একটা m1 ইকুয়ালস টু y1/x1, এই দুটো ইকুয়েশন এরকম ভাবে মনে রাখতে হবে তো m1 m2 হ্যাঁ, দিয়ে? ইয়েস ইয়েস ইয়েস, দেখো এখানে m1 দিয়ে কি দেখতে পাচ্ছ? tan θ1, আর এখান থেকে m1 কি হচ্ছে? y1/x1, m2 ইকুয়াল টু y2/x2। এবার এই দুটো কি কাজে লাগবে আমি এখনই দেখাবো। এই দুটোই বিভিন্ন কাজে লাগবে। 11-এ যেমন কাজে লাগছে, এখানে কাজে লাগবে। 12-এ উঠেও ওহমস ল করতে গিয়ে খুব কাজে লাগবে, ওখানে অনেক গ্রাফিক্যাল প্রবলেম 2 সেকেন্ডে হয়ে যাবে। ঠিক আছে, এটা তাহলে মুছে দিই, সবাই রেকর্ড পেয়ে যাবে। এই বেসিক ম্যাথামেটিক্সটা জানতে হবে, তাহলে পরে বুঝতে পারবে। এবার ধরো তোমাদের দুটো জিনিসের দুটো পার্টিকেল, এটা ধরো মাস m1, ওর এদিকে ভেলোসিটি v1, আরেকটা পার্টিকেল ওর মাস m2, এদিকে ভেলোসিটি v2, তাহলে ওর মোমেন্টাম কত হবে? প্রথমটার মোমেন্টাম p1 ইকুয়াল টু m1 v1, আর পরেরটার মোমেন্টাম p2 ইকুয়াল টু m2 v2, তাই তো? এবার ধরো দুজনের তোমাদের
বার করেছে, মানে গ্রাফ প্লট করতে বলেছে মোমেন্টাম ভার্সেস ভেলোসিটি। পি ফর মোমেন্টাম, ভি ফর ভেলোসিটি। তাহলে দেখতে পাচ্ছ এই ইকুয়েশনটা কি, পি ইকুয়াল টু এম ভি, একটু আগে পড়েছো, মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি। তাহলে এদের কার্ভটা কিরকম হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স না? হ্যাঁ স্যার। ওয়াই ওয়াই আর এক্স অ্যাক্সিসের সাথে যে রিলেশনটা হয়েছিল একদম অরিজিন দিয়ে গেছিল, ওয়াই ইকুয়াল টু এম এক্স। তো ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে, পি আছে, আর এক্স অ্যাক্সিস বরাবর কি আছে, ভি আছে। এস আর নো? ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে দেখো এই এম এর সাথে এই এম গোলাবে না, এই এমটা কি স্লোপ আর এই এমটা কি মাস। তো এই ক্ষেত্রে এম ইকুয়াল টু কি আসছে, পি বাই, এইখানে ধরো আমি এমটাকে কি বলবো, মাসটাকে কি বলতে পারে, মাসই থাক, যদি না গোলায় এম ড্যাশ বলে দিই, এম ড্যাশ ফর মাস। তাহলে এম ড্যাশ ইকুয়াল টু কত হচ্ছে, পি বাই ভি। এস আর না? আর এখানে স্লোপ কত বেরিয়েছিল, ওয়াই বাই এক্স। তার মানে এই 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 ইকুয়েশনটা মোমেন্টাম ভার্সেস ভেলোসিটির এর ইকুয়েশনটা স্ট্রেট লাইন হবে, এটা বোঝা যাচ্ছে। এর স্লোপটা কত হবে, ওয়াই বাই এক্স করলে ওর স্লোপ আসে। তো এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে, মোমেন্টাম, এক্স অ্যাক্সিস বরাবর কি আছে, ভেলোসিটি। তাহলে ওয়াই বাই এক্স মানে কি হচ্ছে, পি বাই ভি করলে এম ড্যাশ আসছে। তার মানে এর স্লোপটা কি হবে, স্লোপকে যদি এম বলো ইকুয়াল টু এম ড্যাশ হবে, মানে মাস। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে মোমেন্টাম ভার্সেস ভেলোসিটি, মোমেন্টাম ভার্সেস ভেলোসিটির এর কার্ভটা কি, এর কার্ভটা কিরকম হবে, স্ট্রেট লাইন হবে, বুঝতে পারছো, এই ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে। আর এর স্লোপটা কি হবে, মাস হবে, মাস অফ দ্য পার্টিকেল। ক্লিয়ার? এবার ধরো এত অব্দি সবাই বুঝতে পেরেছো, সুস্মিতা, দেবস্মিতা, প্রত্যর্থী, এটাও তোমার একটু নতুন লাগবে হয়তো একটু পরে। সুস্মিতা আর দেবস্মিতা, Yes, sir. ওকে। তো এবার দেখো ওর মাস এরকম, মানে এবার ধরো এই এই দুটো পার্টিকেলের মাস আমি বলে দিচ্ছি। ধরো তোমাদের এই কার্ভটা দিয়ে দিয়েছে, পয়েন্ট টু বি নোটেড। এবার তোমাদের কার্ভটা দুটোরই কার্ভ প্লট করে দিয়েছে পিকচারে, তোমাকে এটা বলে দিয়েছে দিস ইজ দ্য প্রবলেম গিভেন টু ইউ ইন দ্য এক্সাম। ওর মাস m1, ভেলোসিটি v1, মাস m2, ভেলোসিটি v2। তাহলে ওর মোমেন্টামটা তুমি ইজিলি দুজনের বার করতে পারবে। এবার দুজনের গ্রাফ এঁকে দিয়েছে। মাস, এখানে ওদের স্লোপটা হচ্ছে মাস, এটা বুঝতে পারছো সবাই, তাই তো? এটা আমি মুছে দিই, তাহলে একটু রিপ্লাই দেবে। তাহলে মাসটা কি Yes, হচ্ছে, sir. ওদের স্লোপটা মোমেন্টাম দিচ্ছে। এবার এটা আমি মুছে দিলাম। এবার এখানে ধরো লিখে দিয়েছে দ্যাট, এটার মানেটা হচ্ছে, এখানে ধরো লিখে দিয়েছে দিস ইজ m1, মানে কি, এই যে কার্ভটা প্লট করেছে এটা কোন পার্টিকেলের জন্য, মাস m1 এর জন্য। ক্লিয়ার? আর এই এই সেকেন্ড পার্টি, এটা হচ্ছে সেকেন্ড পার্টিকেলটার মোমেন্টাম ভার্সেস ভি কার্ভ। এই এটা হচ্ছে তার মানে সেকেন্ডটার কার্ভ, সেকেন্ড পার্টিকেলটার কার্ভ। ঠিক আছে? আর এটা হচ্ছে প্রথম পার্টিকেলটার কার্ভ, m1টার কার্ভ। এবার তোমাকে এই পিকচার দেখে বলতে হবে কার মাস বেশি। বুঝতে পারছো? আমি একটু রিকোয়েস্ট করবো, কেউ অ্যান্সার দেবে না। আগে এই কোশ্চেনটা কি সবাই বুঝেছো? একটু রিপ্লাই দেবে। কেউ সলভ করতে জানো ইজি, কিন্তু কনসেপ্টটা সবাই দেখো কি করে সলভ করছি কয়েক সেকেন্ডে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম? তোমাকে এইটুকু বলে দিয়েছে। Yes, sir. আর এইখানে তোমাকে কার্ভটা এঁকে দিয়েছে, তোমাকে বলতে হবে কার মাস বেশি। এবার তোমাকে এইটুকু বলে দিয়েছে মাস m1, ভেলোসিটি v1, মাস m2 ওর ভেলোসিটি v2। তাহলে তুমি এই পিকচার দেখে কি করে বলবে? এরকম প্রবলেম কেউ আগে করেছে? একটু রিপ্লাই দেবে। পাহেলি করতে পারো হয়তো, পাহেলি করেছো? না স্যার, আমি কিছু করিনি। আচ্ছা, যাক, তার মানে নতুন জিনিস শিখবে, এটা জেনে রাখা দরকার, কারণ এরকম অঙ্ক দিতেই পারে। প্রত্যর্থী, স্যার করেছি এরকম। আচ্ছা প্রত্যর্থী, না স্যার। আচ্ছা সায়ন, সুব্রজ্যোতি, সৌমালি, হ্যাঁ না স্যার। সুস্মিতা, দেবস্মিতা, হ্যাঁ স্যার। আচ্ছা এরকম অঙ্ক করেছো তাই তো? তাহলে ভালো।
পয়েন্ট টু বি নোটেড এখানে কি কত তাড়াতাড়ি হবে দেখো, একটু আগেই দেখতে পাচ্ছ, ধরো এই M1টা অ্যাঙ্গেল করছে θ1 আর M2 এই পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করছে θ2। তো এখানে অবভিয়াসলি দেখতে পাচ্ছ θ2 গ্রেটার দেন θ1, তার মানে tan θ2 গ্রেটার দেন tan θ1 হবে। এবার tan θ2 কি স্লোপ অফ দা, যেই লাইনটার জন্য বলছো তার স্লোপ। তার মানে এখানে কি দেখতে পাচ্ছ m ইকুয়াল টু পি বাই এম ড্যাশ ইকুয়াল টু পি বাই ভি ইকুয়াল টু কি, ও কতটা অ্যাঙ্গেল করবে, yes or no? এই কার্ভটা কতটা, এম ড্যাশ মানে কি মাস অফ দা যে কোনো লাইনের স্লোপ ইকুয়াল টু পি বাই ভি ইকুয়াল টু কি হবে, tan থিটা হবে। মানে ওই ওর লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করবে, তার মানে tan θ2 কি হবে, তার দ্যাট মিন্স m2 ইকুয়াল টু হবে tan θ2 and m1 ইকুয়াল টু হবে tan θ1। তার মানে m2 ইজ গ্রেটার দ্যান m1। তার মানে এই কার্ভ দেখেই বুঝতে পারছো যে বেশি অ্যাঙ্গেল করবে তার মাসটা বেশি হবে। বোঝা গেছে পহেলি সিজা? হ্যাঁ স্যার, আমি পড়েই নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বাহ ভেরি গুড। এই সব অঙ্ক দেখেই একদম ই করতে হবে। এবার আমি একটা সাবধান বলে দিচ্ছি, সাবধান। কি সাবধান? পরীক্ষাতে সবাই এটা করে গেছো, দেখবে একদম এরকম দেখবে খাড়া মেরে দিয়ে নেক্সট প্রবলেমে চলে যাবে, কিন্তু একটু সাবধান, চোখটা খোলা রাখবে। কি করবে পরীক্ষা হলে না, ওরা জাস্ট এইটাকে রিভার্স করে দেবে, খুব সাবধান কিন্তু, এটাকে ভেলোসিটি করে দেবে, এটাকে পি করে দেবে। তোমরা এটা দেখে গেছো, মারবে ওপরে, কেটে জিরো, মাইনাস খেয়ে যাবে, বুঝতে পারছো? এইখানে কিন্তু সাবধান। আমি কি এটা কিসের করেছিলাম, পি ভার্সেস ভি, এস আর না, মোমেন্টাম ভার্সেস ভি। এবার যদি এটাকে উল্টে দেয়, এটাকে ভি করে দিয়েছে, এটাকে এম, তার মানে কি তোমার রেজাল্টটা উল্টো হবে। স্লোপটা কি হবে এই ক্ষেত্রে, স্লোপ এম ড্যাশ কত হবে বলো, এই যে এখানে যেটা লিখেছি সেটা এখানে লিখছি, এম ড্যাশ ইকুয়াল টু তো পি বাই ভি থাকবে, এম ড্যাশ ইকুয়াল টু পি বাই ভি থাকবে, কিন্তু সেইটা কি আর এখানে স্লোপ হবে না, এই কার্ভের স্লোপ কি হবে, ভি বাই এম হবে, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর ভি আছে, এক্স অ্যাক্সিস বরাবর এম আছে। সো এই ক্ষেত্রে কার্ভটার স্লোপ হবে কত, ভি বাই এম। তুমি এম ড্যাশ যেটা পাচ্ছ দ্যাট ইজ পি বাই ভি, তার মানে এখানে স্লোপ পাচ্ছ ভি বাই এম, তার মানে কি ভি বাই এম ইজ ইকুয়াল টু কি লিখতে পারো, ওয়ান বাই এম বাই ভি, সরি ওয়ান বাই, দাঁড়াও এখানে এটা পি হবে, সরি, হ্যাঁ এটা পি হবে, এখানে পি লিখতে ভুলে গেছি, তাই তো, মানে পি ভি ছিল এখানে ভি পি হয়ে গেছে। তো ভি বাই পি এইখানে স্লোপটা হবে ভি বাই পি, তাহলে এটাকে কি লিখতে পারো, ওয়ান বাই পি বাই ভি, পরে ওয়ান বাই এম ড্যাশ। তার মানে ওয়ান বাই এম ড্যাশ মানে কি লিখছে দেখো, এই ক্ষেত্রে স্লোপটা কার হবে বেশি, দেখতেই পাচ্ছ M1 m1 এর স্যার। এইখানে দেখতে পাচ্ছ, এই অ্যাকর্ডিং টু দিস প্রবলেম tan θ2 ইজ গ্রেটার দেন tan θ1, ঠিক আছে। আর এখানে তোমাদের এম ড্যাশ কত হবে, এটা আমি এবার মুছে দিচ্ছি, বিকজ আগেরটা তো লেখা হয়ে গেছে, আগেরটা সবার লেখা হয়ে গেছে, তো রেকর্ডিং এ সবাই পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে কি হবে, এম ড্যাশ বা এম ইকুয়াল টু ওয়ান বাই ট্যান থিটা হবে, ইয়েস আর নো? মানে তো তার মানে ওয়ান বাই, বুঝতে পারছো পহেলি, পহেলি তো বুঝতে পারছো, ইসেরা, নাকি এটা মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু আমাকে বলবে। সুস্মিতা, দেবস্মিতা, এর ট্রিক্সটা আমি বলে দিচ্ছি, বোঝা যাচ্ছে দেবস্মিতা, না অসুবিধা হচ্ছে? হ্যালো, এখানে দেখো স্লোপটা কি হচ্ছে, হোয়াট ইজ দ্য স্লোপ, পি বাই ভি, সরি ভি বাই পি হচ্ছে, মানে ভি বাই পি হচ্ছে, তাহলে এটাকে ওয়ান বাই পি বাই পি করতে পারো, তাহলে ওয়ান বাই এম ড্যাশ হবে, এখান থেকে বুঝতে পারছো। এবার এম ড্যাশ ইকুয়াল টু কত হচ্ছে, ওয়ান বাই ট্যান থিটা হচ্ছে কিনা, বিকজ দেখো যদি এখানে দেখো ট্যান থিটা ইকুয়াল টু স্লোপ হয়, আগে মেইন ইকুয়েশনে দেখো ট্যান থিটা ইকুয়াল টু স্লোপ কত হচ্ছে, এখানে স্লোপ কত, দিস ইজ দ্য স্লোপ, ওয়ান বাই এম ড্যাশ ইজ দ্য স্লোপ, তাহলে এখান থেকেই তো আসছে। তাহলে এম টু ইকুয়াল, তাহলে এম ড্যাশ কত হবে এখানে স্লোপটা, ওয়ান বাই ট্যান থিটা, তার মানে এম টু ইকুয়াল টু কত হবে, ওয়ান বাই ট্যান থিটা টু, অ্যান্ড এম ওয়ান ইকুয়াল টু কত হবে, ওয়ান বাই ট্যান থিটা ওয়ান। এবার বুঝতে পেরেছো অল অফ ইউ? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার, হ্যাঁ
এবার আমি এটা আমি বুঝিয়ে রাখলাম। এবার শর্টকাট ট্রিক্সটা কি দেবে, তোমরা পি বাই ভি এর জন্যই পড়ে যাবে, মানে পি এখানে থাকবে, এখানে ভি থাকবে, তাহলে যে যত বেশি এদিকে থাকবে, ওপর অ্যাঙ্গেল থাকবে, তার মাসটাই বেশি হবে। ঠিক আছে তো? এবার যদি দেখো পরীক্ষা চোখে রাখবে, এটাকে উল্টা যদি দেয়, এটাকে ভি করে দেয়, এটাকে পি করে দেয়, তাহলে তোমাদের যেই অ্যান্সার আসার কথা তার অপোজিটটা অ্যান্সার হবে। এটা আমি বোঝানোর জন্য বলে রাখলাম, যাতে তোমাদের টাইম সেভিং হয়, তার জন্য এইটা শর্টকাট ট্রিক্সটা মাথায় রাখবে। পি বাই ভি এর জন্য বার করবে কোনটা বেশি হচ্ছে দেখে নেবে। এবার যদি উল্টে দেয়, তাহলে দেখবে যেটা অ্যান্সার এসেছিল পি বাই ভি থাকলে তার অপোজিটটা অ্যান্সার হবে। তার মানে এই ক্ষেত্রে পি বাই ভি থাকলে কি হতো, এম টু ইজ গ্রেটার দেন এম ওয়ান। এবার যদি উল্টে দেয়, ভি পি করে দেয়, তাহলে এম টু ইজ লেস দেন এম ওয়ান হবে। বোঝা গেছে সবার শর্টকাট ট্রিক্সটা? ইয়েস অর নো? হ্যাঁ ওকে। এম প্রাইমটা স্লোপ তো? হ্যাঁ, এম প্রাইমটা স্লোপ, মানে ওটা জেনারেল ইকুয়েশন মাসের দিয়ে বুঝিয়ে দিই। তারপর আমি এম ড্যাশ ইকুয়াল টু ওয়ান বাই ট্যান থিটা হলো, তারপর আমি মাসই তো ওদের স্লোপ হচ্ছে দেখতেই পাচ্ছ, আর এক্ষেত্রে এম টু কত হলো, ওয়ান বাই ট্যান থিটা টু। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। ওকে, আমার এত তাড়াতাড়ি ব্যাটারিটা শেষ হয়ে গেল, দাঁড়াও আবার চার্জে বসাতে। আচ্ছা, এটা কি রেকর্ডটা বন্ধ ছিল? ও যাই হোক, বন্ধ থাকলে কিছু করার নেই। হ্যাঁ, ভুলে গেছি হয়তো। তোমাদের এসএলআরটাই কিন্তু যেটা বলছিলাম, সেটা দেখে নেবে সবাই। আর পিএমভি কার্ভের এখানে তারা মোমেন্টাম বলে দিয়েছে, তাহলে এক্ষেত্রে এমভি কার্ভ কেমন হবে, ভিএম কার্ভ, ভেলোসিটি ভার্সেস মাস কার্ভ কিরকম হবে। দেখো, ভেলোসিটি ভার্সেস মাস মানে কি, ওয়াই অ্যাক্সিস বরাবর কাকে রাখতে হবে, ভি, আর এক্স অ্যাক্সিস বরাবর কাকে রাখতে হবে, এম। তাহলে এটা দেখতে কেমন হবে, তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে, পি বাই এম, তাই তো? দ্যাটস ওয়াই দেখতে পাচ্ছ, এম যদি বাড়ে, ভি কমবে ফর এ গিভেন মোমেন্টাম, যদি মোমেন্টামটা কনস্ট্যান্ট হয়। ইফ মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট, দেন কি হচ্ছে, ইনভার্সলি প্রপোর্শনাল, দ্যাট ইজ ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এম। বুঝতে পারছো সবাই? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? তো ইনভার্সলি প্রপোর্শনাল দুটো হ্যাঁ স্যার। কোয়ান্টিটির মধ্যে কেমন রিলেশন হয়, না এরকম হয়, বা এটা একটু বেশি হয়ে গেল হয়তো, এরকম হবে। মানে দেখো, এম বাড়ছে তো ভি কমছে, সেম লজিক। এটা ইজি, এখান থেকে আর সেরকম কিছু নেই। এরপরে তো ডিটেলে অনেক অঙ্ক করবোই, এত অবধি হয়ে গেলে বলবে। তাহলে এটা আমি পজ করবো। এরপরে যেটা হচ্ছে, একটু শর্ট আমি বলে রাখি, নিউটন ফার্স্ট ল। ফার্স্ট ল কি বলছে, এভরি বডি কন্টিনিউস ইন ইট স্টেট অফ রেস্ট অর ইন ইউনিফর্ম মোশন ইন এ স্ট্রেট লাইন আনলেস ইট ইজ কম্পিলড বাই দ্য এক্সটার্নাল ফোর্স। মানে বাইরের থেকে যদি তুমি কোনো কোনো বডিকে ফোর্স অ্যাপ্লাই না করো, ধরো এই বডিটা ওকে ফোর্স অ্যাপ্লাই করছে না, বাইরের থেকে, দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স, যদি না বাইরের থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়, ওর রেস্টে থাকলে রেস্টেই থাকবে, আর ওর যদি মোশনে থাকে, এই যদি মোশনে থাকে, তাহলে ও মোশনেই থাকবে। তার মানে ফার্স্ট লটা কি বলছে আলটিমেটলি, ফার্স্ট লটা আলটিমেটলি কনসেপ্ট অফ ইনার্সিয়াটাকেই বলছে, আর নতুন কিছু না। বুঝতে পারছো? ইনার্সিয়া যে আজকে ফার্স্টে বললাম, সেটাই কিন্তু ফার্স্ট লটা বলছে, নিউটনের ফার্স্ট ল। অনেক সময় কোশ্চেন আসতে পারে, হোয়াট ডাজ দ্য নিউটন ফার্স্ট ল সে? নিউটন ফার্স্ট ল জাস্ট ওই ইনার্সিয়ার কনসেপ্টটাকেই বলছে। বোঝা যাচ্ছে? এসব না, এই কনসেপ্টটাই বলছে, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। এন্ড अगेन এবার সেকেন্ড ল, তাহলে এটা কি বলছে, ফার্স্ট ল। দিস ইজ দ্য ফার্স্ট ল, নিউটনস ফার্স্ট ল। ঠিক আছে, এবার সেকেন্ড ল। সেকেন্ড লটা কি বলছে, that the rate of change of linear momentum of a body is directly proportional to the applied force and the change takes place in the direction of the applied force. Second টা কি বলছে, সেকেন্ডটা ফোর্সের কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস দিচ্ছে, পয়েন্ট টু বি নোটেড। প্রথম পার্টটা কি বলছিল না, প্রথমটা ফোর্সের একটা কোয়ালিটেটিভ অ্যানালিসিস দিচ্ছিল, মানে ফোর্স জিনিসটা কি, এই একটা কোশ্চেন আসে কিন্তু। একটু রিপ্লাই দেবে সবাই। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। জাস্ট জাস্ট মিনিট, আমি এই কোশ্চেনটা আমি বলছি কিরকম আগে আসে, এক সেকেন্ড। এখান থেকে কনসেপচুয়াল যে কোশ্চেনটা আছে সেটা আমি বলে দিচ্ছি, দাঁড়াও।
এখান থেকে একটা কোশ্চেন আছে, যেটা বললাম ফার্স্ট লটা কি দিচ্ছে না, ইনার্সিয়া, লস অফ ইনার্সিয়াটাকে কিন্তু ডেসক্রাইব করছে। আর সেকেন্ডলি ফোর্স সম্বন্ধে একটা আইডিয়া দিচ্ছে, সেটাকে কিরকম না, কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ ফোর্সের একটা কোয়ালিটেটিভ আলোচনা করছে, মানে কি এখানে কি বলছে, এটুকুই আলোচনা, এখানে মুখস্থর কোনো ব্যাপার নেই। কিন্তু তোমাকে কেউ বলবে না নিউটনের ফার্স্ট ল বলো জয়েন্ট বা নিটে, বা নিউটনের সেকেন্ড ল লেখো, বা নিউটনের ফার্স্ট ল থেকে সেকেন্ড ল ডেসক্রাইব করো, বা সেকেন্ড ল থেকে ফার্স্ট ল ডেসক্রাইব করো, কেউ বলবে না। তোমাকে জাস্ট ওটা নক ডাউন করে দেবে, যা বাজিয়ে দেখবে তুমি ফার্স্ট ল সম্বন্ধে ঠিকঠাক জানো কিনা, বা ফার্স্ট ল সেকেন্ড লকে গুলিয়ে ফেলেছো কিনা, দুটোর ভেতরে পার্থক্যটা ঠিকঠাক বোঝো কিনা, এখান থেকে কোশ্চেন দেবে। কিন্তু বেসিক কনসেপচুয়াল যে কোশ্চেন গুলো হয়, প্রবলেমের জন্য তো আলাদা আছে, সেগুলো করাবোই আমি, ঠিক আছে তো। তো এইগুলোটাই বলে দিচ্ছি। তো এখানে ফার্স্ট কথা লস অফ ইনার্সিয়াকে বলছে, আর কোয়ালিটেটিভ একটা আইডিয়া দিচ্ছে, হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য ফোর্স ইজ। কোয়ালিটেটিভ মানে ফোর্সের কোয়ালিটি, ফোর্স জিনিসটা কি, বেসিক জিনিসটা কি, কোয়ালিটি কি, সেইটা সম্বন্ধে আইডিয়া দিচ্ছে। তার মানে কি বলছে না, দেখো রেস্টে আছে, বাইরের থেকে যদি ফোর্স অ্যাপ্লাই করো তাহলেই কিন্তু ও মুভ করবে, এবং সেটাকেও একটা বাধা দেবে। তার মানে বাইরের থেকে ফোর্স অ্যাপ্লাই না করলেও রেস্টেই থাকবে। তার মানে কি, ওর স্টেট অফ দ্য কন্ডিশন, মানে ও যেই স্টেটে আছে, রেস্টে আছে না মোশনে আছে, সেই স্টেটটাকে যদি তুমি চেঞ্জ করতে চাও, তাহলে তোমাকে একটা এক্সটার্নালি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেছে? তার মানে ফোর্স জিনিসটা কি করে, ফোর্স জিনিসটা যে কোনো বডির স্টেটটাকে চেঞ্জ করে, বা স্টেটটাকে চেঞ্জ করতে সাহায্য করে। ও স্টেট কি, রেস্টে আছে, বাইরের থেকে ফোর্স দিলে কি হবে, ও মোশনে যাবে। তোর স্টেটটাকে চেঞ্জ করছে কে, ফোর্স। ও মোশনে ছিল, বাইরের থেকে অপোজিটে ব্রেক দিলে তাহলে কি হবে, ও থেমে যাবে। তার মানে স্টেটটাকে চেঞ্জ করছে, ফোর্স। তো এই যে ফোর্স কি করে, ফোর্সের কোয়ালিটি কি, সেইটা সম্বন্ধে একটা আইডিয়া দিল। দ্যাটস ওয়াই ফার্স্ট ল দিচ্ছে, আইডিয়া দিচ্ছে অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ দ্য ফোর্স, বা ফোর্সের কোয়ালিটেটিভ নেচার সম্বন্ধে একটা আইডিয়া দিচ্ছে, অ্যান্ড লস অফ ইনার্সিয়াকে বলছে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে, এই জিনিসটুকু মাথায় রাখলে হ্যাঁ সাফিসিয়েন্ট। And the হ্যাঁ স্যার। second law describes that the কি বললো না, rate of change of linear momentum of a body is directly proportional to the applied force. Rate of change of momentum is proportional to the applied force. এইখানে সেকেন্ড লটা আমি আগে বলি, ধরো একটু সবাই ডেরিভেটিভ জানো তো, একটু রিপ্লাই দেবে। কে কে ডেরিভেটিভ জানো না? Yes, sir. হ্যাঁ, পেহেলি তো জানোই, ম্যাথামেটিক্স তো ভালোই। হ্যাঁ স্যার জানি। সুস্মিতা, দেবস্মিতা, হ্যালো। Yes, sir. হ্যাঁ, ডেরিভেটিভ সম্বন্ধে আইডিয়া আছে তো, করেছো তো 11-এ এখন? Yes. ওকে। ডেরিভেটিভ দিয়ে এটা করলে কি হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে, অঙ্কগুলো তাড়াতাড়ি হবে। ডেরিভেটিভ মানে কিছুই না, ধরো ফর এক্সাম্পল ওর একটা সিম্পল বলি, ডিওয়াই ডিএক্স মানে কি, ধরো এটা ওয়াই, এটা এক্স অ্যাক্সিস, মানে কি ওয়াই এর এরকম একটা ধরো কার্ভ আছে, তাহলে এখানে কি বলছে, এইখানে ধরো একটা পয়েন্ট পেলে, একটু পরে এখানে একটা পয়েন্ট পেলে, এই পয়েন্টটা ধরো এ, ওয়াই ইজ রেসপেক্ট টু এক্স। এই পয়েন্টটা ধরো বি। ডেরিভেটিভের আমি এক্সট্রা ক্লাস একটা পড়াবো তোমাদের ওই 11 থেকে 12 বোর্ডের সময়, বা মানে তোমাদের ওই হয়তো জানুয়ারি কি ফেব্রুয়ারি মার্চে দেবো। দুটো তিনটে ক্লাস সাফিসিয়েন্ট, তোমরা সবাই অ্যাটেন্ড করো যারা আজকের ক্লাসে আছো। খুব ইন্টারেস্টিং লাগবে, দেখতে পাবে কখন ডিওয়াই ডিএক্স করা যায়। ডিওয়াই ডিএক্স কিন্তু 1/dx dy কনসেপ্ট, এই জিনিসটার মধ্যে পার্থক্য আছে। তুমি সবসময় ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1/dx dy লিখতে পারো না, ঠিক আছে? তুমি কিন্তু ডিওয়াই ডিএক্স করতে পারছো, এটা মানে কিন্তু এই নয় তুমি ডিএক্স ডিওয়াই করতে পারবে। বুঝতে পারছো? যদি তুমি ডিওয়াই ডিএক্স করতে পারো, ডিএক্স ডিওয়াই করতে পারবে না। এখন এটা বোঝার দরকার নেই, আমি বলে দেবো ওই ক্লাসে। বিকজ এখানে কি বলতো, পেহলি হয়তো জানো বা নাও জানতে পারো, এইখানে ওয়াইটা কি, ওয়াই ইজ এ ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইয়েস অর নো, অ্যান্ড এক্স ইজ এ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডিফারেন্সিয়েশন করা যায় উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কিন্তু তুমি ডিএক্স ডিওয়াই করতে পারো না, বিকজ ওয়াইটা কি, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এটা ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্টের চেঞ্জ তো ডিপেন্ডেন্টের রেসপেক্টে হবে না, বিকজ এটা ইন্ডিপেন্ডেন্ট, ও কারোর ওপর ডিপেন্ডই করে না। তুমি ওর ডিফারেন্সিয়েশন কি করে বার করবে? বুঝতে পারছো? এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। অনেকে, আমি একটু শর্টে বলে দিচ্ছি,
এই জায়গাটা কারণ তোমাদের টাচ করে যাওয়া উচিত, নাহলে তোমাদের সমস্যা হবে। অনেকে এই ধরনের অনেক অঙ্ক থাকে, বলে দিচ্ছি কনসেপ্টটা কিছুটা ক্লিয়ার হবে, আরো ওই ক্লাসে করলে যখন বুঝতে পারবে। এরকম ধর একটা অঙ্ক দিয়েছে তোমাদের, এক্স ইকুয়াল টু 5t⁻1/3। ঠিক আছে, আমি খুব সোজাভাবেই দিচ্ছি। এইটার ভেলোসিটি বার করতে বলেছে। আমি সেকেন্ড অর্ডার এটাকে বলে দিই, কারণ এটা তোমাদের জেনে রাখা দরকার। তো এটা করে কি, সিম্পল ডিএক্স ডিটি করলেই তোমাদের ভেলোসিটি মানে কি, ডিএক্স ডিটি। এস আর নো, তাহলে ডিএক্স ডিটি করে কত হবে, ভি ইকুয়াল টু ডিএক্স ডিটি, তাহলে ডিএক্স ডিটি করলেই ভেলোসিটি বেরিয়ে যাবে। 5 ইন্টু 1/3 t⁻1/3 -1, তাই তো অল অফ ইউ? তাহলে 5/3 t⁻−2/3 হবে। এইটা তুমি করতে পারো, বিকজ ডিএক্স ডিটি করতে পারছো মানে কি, টাইম ইজ অলওয়েজ এ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো তলায় যেটা থাকবে সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হতে হয়, আর এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট, মানে এখানে ডিসপ্লেসমেন্টটা টাইমের ওপর ডিপেন্ড করছে। তো এই কনসেপ্টটা সবাই আজীবন মাথায় মনে রাখবে। টাইম কিন্তু কারোর ওপর, খুব ইজি কনসেপ্ট, টাইম কিন্তু কারোর ওপর ডিপেন্ড করে না। ছোটবেলা থেকে পড়ে আসছে টাইম অ্যান্ড কি বলে, টাইম অ্যান্ড টাইডস ওয়েটস ফর নান, একটা কনসেপ্ট আছে না? তো এই সেম কনসেপ্ট, যে টাইম কারোর উপর ডিপেন্ডই করে না, সো ইট ইজ এ ইন্ডিপেন্ডেন্ট। সো ইন্ডিপেন্ডেন্ট যে, সে তাকে তলায় রাখতে পারো, তার রেসপেক্টে কারোর চেঞ্জ করতে পারো, বিকজ এখানে এক্সটা টি এর উপর ডিপেন্ড করছে। এইটাই করে কি, অনেক আমি দেখেছি অনেক জায়গায় ভুলভাল সব করে রাখে। দেখো এই অঙ্কটাকে সলভ করছে কি, এই t⁻1/3 আছে, তো এটা অনেকের মাথায় সমস্যা ক্রিয়েট করে, অনেকের প্রবলেম ক্রিয়েট করে। এই জন্য এটাকে করে কি, কিভাবে সলভ করে, পুরো ভুল। x³ ইকুয়াল টু 5, মানে 5³ হয়ে যাবে, টি হয়ে যাবে, তাই তো? ইয়েস অর নো? মানে 1 to 5t হবে। হ্যাঁ স্যার। এইবার এটার করে কি, ডিটি ডিএক্স বার করে। মানে এটাকে তুমি লিখতে পারো টি ইকুয়াল টু কি হচ্ছে, 1 to 5, 1/1 to 5 x³। এবার এটা ডিটি ডিএক্স বার করে, তাহলে এটা কি হবে, 1 to 5 ডিটি ডিএক্স করলে কত হবে, 3x²। এবার দুমদাম করে বলে দেয়, তার মানে ডিএক্স ডিটি ইকুয়াল টু কত হবে, 1/5/3x²। বুঝতে পারছো? এই জিনিসটাই কিন্তু তুমি করতে পারো না, ইউ ক্যান নট ফাইন্ড আউট ডিটি ডিএক্স। তার মানে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো একটা জিনিস, দেখো এখানে তুমি যে ডিএক্স ডিটি এখানে কত এসছে, এইটা আর এখানে এটা দুটো কিন্তু ডিফারেন্ট। এই জিনিসটাই কিন্তু প্রসেসটাই টোটালি রং। বুঝতে পারছো? পেহলি বিকজ ইউ ক্যান নট ডু ডিটি ডিএক্স। ডিটি ডিএক্স মানে এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তুমি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে কখনো তার রেসপেক্টে ইন্ডিপেন্ডেন্টের করতেই পারো না। এই জিনিসটা আগে আমি অ্যালার্মিংলি সবাইকে বলে রাখলাম। ঠিক আছে, এই ধরনের উদাহরণ হচ্ছে যে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের কনসেপ্ট আমি আরো ইলাবোরেটলি বলবো পরের ক্লাসে, পরে এই জানুয়ারিতে বা মার্চের নাগাদ আমি বলে দেবো। সেটা তাহলে মুছে দিই সবাইকে। দিস ইজ এ রং প্রসিডিওর, ডিটি ডিএক্স বার করতে পারোই না, ডিএক্স ডিটি করেই তোমাকে বার করতে হবে। আচ্ছা, এবার যেখানে ছিলাম ডিওয়াই ডিএক্স, তার মানে তোমার কোন জায়গাটা ছিলাম, লিঙ্কটা হারিয়ে ফেললাম। হ্যাঁ, তো এখানে যেটা বলছিলাম, ডিওয়াই ডিএক্স মানে রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এইবার সেকেন্ড ল কি বলছে, রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম অফ এ বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। এখানে ধরো একটা বডি আছে, ও মোশনে আছে, এদিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, ও মোশনে আছে, তাহলে ওর মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। এক সময় ধরো ওর মাস যদি এম হয়, ওর ভেলোসিটি যদি v1 হয়, একটু পরে ফোর্সটা এদিকে কাজ করছে, একটু পরে মাস তো সেম থাকবে, ভেলোসিটিটা চেঞ্জ হলো, তাহলে মোমেন্টাম চেঞ্জ কত হলো, প্রথমে মোমেন্টাম কত ছিল p1, দ্যাট ওয়াজ এম v1, আর পরে মোমেন্টাম কত হলো p2, দ্যাট ইজ এম v2। তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম, এই যে এইখান থেকে v1 থেকে ভেলোসিটি v2 হলো, এটা যদি t টাইম সময় হয়, t সেকেন্ডে হয়, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কত হচ্ছে, চেঞ্জ ইন মোমেন্টাম। আগে সোজাটা বুঝতে হবে, তারপরে একটু ডিফিকাল্টটা বুঝতে হবে। চেঞ্জ ইন মোমেন্টাম কত, p2 - p1, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল।
দ্যাট ইজ এম কমন না, বা এম ভি টু মাইনাস এম ভি ওয়ান। তাহলে তাহলে এটা চেঞ্জ ইন মোমেন্টাম, এটা কতটা সময় হয়েছে? ইন টি সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে মোমেন্টাম চেঞ্জ কত হবে? চেঞ্জ ইন মোমেন্টাম m ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি। ইয়েস অর নো? সো অ্যাকর্ডিং টু তোমাদের সেকেন্ড ল কি বলছে, সেকেন্ড ল নিউটন সেকেন্ড ল বলছে এই যে ফোর্সটা কাজ করছিল, দিস ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি? 1 সেকেন্ডে কতটা মোমেন্টাম চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে এটা। তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু দিস। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? হ্যাঁ তারপরে প্রপোর্শনালিটা কি সরাতে গেলে একটা কনস্ট্যান্ট আছে জানোই তোমরা। ধরো x ইকুয়াল টু x ইজ প্রপোর্শনাল টু y, তাহলে x ইকুয়াল টু কি হবে? ky, তাই তো? k ইজ এ কনস্ট্যান্ট, তো একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ধরো আনলে, তাহলে কত হবে? k m v2 মাইনাস v1 বাই t। এবার এখানে একটা বলার বিষয় যে এইখানে তোমার প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা কত হবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য ইউনিট সিস্টেম। তুমি কোন ইউনিট সিস্টেমে ফোর্স, মাস, ভেলোসিটি, টাইম এগুলো মেজার করছো, বা আরো ইজিলি যদি বলতে পারো ওপরেরটা কি আছে, কে ইন্টু পি টু মাইনাস পি ওয়ান, যদি আরো এইখান দিয়ে লিখি, বাই টি। তো কোন ইউনিটে তুমি মোমেন্টাম মেজার করছো, টাইম মেজার করছো, আর ফোর্স, এই ইউনিটগুলোর ওপর এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের ভ্যালু ডিপেন্ড করে। তো এমন ভাবে ইউনিটগুলো চুজ করা হয়েছে, দ্য ইউনিট ইজ চুজেন ইন সাচ এ ওয়ে দ্যাট কে বিকামস ওয়ান। যেমন নাকি নিউটন, তারপর ডাইন, সিজিএস ইউনিট ডাইন ফোর্সের, তাই তো, আর এসআই ইউনিট নিউটন। তো ইউনিট এর সাথে মোমেন্টামের ইউনিটটা এমন ভাবে চুজ করা হয়েছে যাতে করে কে ইকুয়াল টু ওয়ান হয়। তাহলে কি হচ্ছে? এফ ইকুয়াল টু কে ইকুয়াল টু যদি ওয়ান হয়, তাহলে এফ ইকুয়াল টু কত হবে? 1. পি টু মাইনাস পি ওয়ান বাই টি। ইয়েস আর নো? তার মানে সেকেন্ড ল কি ডেসক্রাইব করছে? তোমাকে একটা আইডিয়া দিচ্ছে হাউ টু মেজার ফোর্স। Yes or no? All of you understand? Second law describes you how to measure হ্যাঁ স্যার force. তার মানে সেকেন্ড ল তোমাকে ফোর্সের কোয়ান্টিটেটিভ নেচার সম্বন্ধে একটা আইডিয়া দিচ্ছে। তো সেকেন্ড ল কোয়ান্টিটেটিভ মানে কি? কতটা কোয়ান্টিটিতে কাজ করছে, কতটা মেজারেবল ফোর্স হচ্ছে, কতটা, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য ফোর্স, সেইটা মেজার করতে কোন ইকুয়েশন লাগবে, এই ইকুয়েশন, এই ফর্মুলাটা দিয়ে দিয়েছে। সো সেকেন্ড ল যেটা কোশ্চেন আছে, সেকেন্ড ল গিভস ইউ অ্যাবাউট দ্য কোয়ান্টিটেটিভ আইডিয়া অফ ফোর্স, ফোর্সের কোয়ান্টিটেটিভ নেচার সম্বন্ধে আইডিয়া দিচ্ছে। কোয়ান্টিটি কি করে মেজার করবে সেইটা সম্বন্ধে সেকেন্ড ল একটা আইডিয়া দিচ্ছে। অল অফ ইউ ডান? এটা হলে বলবো, আমি এটা মুছে দেবো, এখানে একটু আমি ডেরিভেশনও লিখতে পারি। হ্যাঁ Yes, sir. হ্যাঁ স্যার এটা নোট ডাউন করবে। সেকেন্ড ল ফোর্সের কোয়ান্টিটেটিভ নেচার দিচ্ছে। এবার সেকেন্ড ল কি বলছে, এবার যদি আমি ডেরিভেটিভের আকারে নিই, ধরো মোমেন্টাম চেঞ্জ হচ্ছে পি, পি ছিল ওর ইনিশিয়াল মোমেন্টাম, এবার ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এই, আচ্ছা ওকে, পি ছিল ওর ইনিশিয়াল মোমেন্টাম, এদিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এই বডিটার, একটু পরে ওর মোমেন্টাম আফটার ডিটি সেকেন্ড, ডিটি টাইম পরে ওর মোমেন্টামটা চেঞ্জ হয়ে হলো, এদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ওর মোমেন্টামটা চেঞ্জ হয়ে হলো পি প্লাস ডিপি, পি প্লাস ডিপি। তাহলে তাহলে কি হবে? ফোর্স ইজ ইকুয়াল টু কত হবে? দেখতে পাচ্ছ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ওয়ান, তাহলে ফোর্স ইকুয়াল টু কত হবে? ডিপি ডিটি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ইয়েস অর নো? বিকজ ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিটি টাইমে, যদি এখনো বুঝতে অসুবিধা হয়, ডিটি ডিটি সেকেন্ডে কতটা মোমেন্টাম চেঞ্জ হয়েছে? পি প্লাস ডিপি মাইনাস পি, ইট ইজ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে 1 সেকেন্ডে কত হবে? এটা কেটে যাবে, ডিপি হ্যাঁ স্যার বাই ডিটি। ডিপি তো ফোর্স ইকুয়াল টু কত বেরোচ্ছে? ডিপি ডিটি। আন্ডারস্ট্যান্ড? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, বিকজ প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা তো ওয়ান। এবার দেখো এখান থেকে তোমাদের ফার্স্ট এই জিনিসগুলো একটু জেনে রাখা দরকার, কি করে করবে। দ্য ফোর্স ইকুয়াল টু ডিপি ডিটি, তার মানে দেখো ইফ ফোর্স, নো এক্সটার্নাল ফোর্স দেয়ার, ইফ এফ ইকুয়াল টু জিরো, তাহলে কি হবে?
দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স, তাহলে কি হবে? ডিপি ডিটি ইকুয়াল টু জিরো। তো কোনো জিনিসের ডিফারেন্সিয়েশন কখন জিরো হয়? যখন জিনিসটা কনস্ট্যান্ট হয়। হ্যাঁ স্যার। তার মানে এখান থেকে কিন্তু তোমাদের লজ অফ কনজারভেশনটা প্রুফও হয়ে গেল। ল অফ বা লজ অফ কনজারভেশন অফ মোমেন্টাম কত ইজিলি শর্টকাটে হয়ে গেল। এই ইকুয়েশনটার থেকে কিন্তু লজ অফ কনজারভেশন অফ মোমেন্টাম হয়। তোমার কালিটা, পেনের কালিটা ফুরিয়ে গেছে, নিয়ে আসতে হবে। এটা মানে কি, যখন এফ ইকুয়াল টু জিরো হচ্ছে তখনই তো এই কন্ডিশনটা হচ্ছে। দ্যাট মিনস ইফ দেয়ার ইজ এফ মানে কি এক্সটার্নাল ফোর্স, so if there is no external force is acting on a body, the momentum of the body will remain constant. এটা কি বলছে? momentum of the body, f equal to 0 মানে কি dp dt equal to 0, তাহলে p equal to constant। তার মানে কি বলছে, এক্সটার্নাল ফোর্স যদি 0 হয় ওর মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকবে, তার মানে কি কনজারভেশন অফ মোমেন্টাম, এটাই তো বলছে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? এই ছোট্ট ডিফারেন্সিয়েশনের এটাই সুবিধা, দু হ্যাঁ লাইনে জিনিসটা বোঝা যায়। ঠিক আছে? তো নিউটনের সেকেন্ড ল থেকেই কিন্তু যদি বলে লজ অফ কনজারভেশন অফ মোমেন্টাম কোন ল থেকে পাওয়া যায়, কোন ল? নিউটন সেকেন্ড ল। ইয়েস অর নো? এটা কিন্তু ফার্স্ট ল থেকে ইউ ক্যান নট হ্যাঁ প্রুভ। বোঝা যাচ্ছে পেহলি? এই ট্রিক্সগুলো যেন মাথায় থাকে, ওই জন্য আমি এই ক্লাসটা প্রথমটা আমি বেসিক ক্লাসের উপর জোর দিয়েছি। কারণ অনেকে অনেক অঙ্ক করাবো আমি, কোনো অঙ্কই ভয় থাকবে না। দেখবে তোমাদের গতবার যখন পেহলি বা বাকিরা যখন করছিলে, যখন নাকি ওই ইলেকট্রনিক্স পার্টটা কনফিডেন্স ছিল, সেরকম কনফিডেন্সই তোমাদের সব চ্যাপ্টারে থাকবে। এইভাবে পড়তে হবে, টেক্সটটাকে এবং বেসিক জায়গায় ফলো করতে হবে। এই কোশ্চেন দেয়, কিন্তু দিতেই পারে। তাহলে লজ অফ কনজারভেশন অফ মোমেন্টাম কোন ল থেকে আসে? তিনটে অপশন দিয়ে দেবে, ধরো ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, 4 নম্বর দেবে কোনোটাই না, বা 2, 1, 3, কোনটা হবে? সেকেন্ড ল, বিকজ এইটা সেকেন্ড লরই তো ম্যাথামেটিক্যাল ফর্ম। ইয়েস অর নো? তো এখান থেকে এটা আসছে। হ্যাঁ স্যার। ওকে, এটা সবাই একটু নোট ডাউন করে রাখবে। হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা দাঁড়াও। এরপর একটা ইম্পর্টেন্ট আমি কনসেপ্ট আজকে দিয়ে রাখতে চাইছি, দাঁড়াও কতটা বাকি থাকছে আমি দেখছি। হ্যাঁ, পরের দিন হয়ে যাবে, তারা পরের দিন 45 মিনিটের মধ্যে বাকিগুলো করে আমি অঙ্কে চলে যাব। এরপর আমি ইম্পালসে আসছি। ইম্পালস, ইম্পালস জিনিসটাকে আগে ফিজিক্যালি বুঝতে হবে। দেখো তুমি ফোর্স ইকুয়াল টু ডিপি ডিটি যেটা দেখলে, বা ফোর্স ইকুয়াল টু ধরো যেটা দেখলে এম v2 মাইনাস v1 বাই টি, এরকম এসছে তো। এটাকে কি লিখেছিলে? p2 মাইনাস p1 বাই টি। ইয়েস অর নো? p2 মানে কি ফাইনাল মোমেন্টাম, তাই তো? p2 means m v2 and p1 is m v1. Clear? It is the হ্যাঁ momentum of the final state of the body and initial. তো পি এফ ইকুয়াল টু p2 মাইনাস p1 বাই টি। এবার তোমাদের ইম্পালস জিনিসটার আগে কারণটা বুঝতে হবে, ডিফিকাল্টি লেভেলটা বুঝতে হবে। ইম্পালস জিনিসটা কি? তার মানে তুমি দেখো এখানে পয়েন্ট টু বি নোটেড, এখানে কি বোঝা যাচ্ছে, এই তিনটে কোয়ান্টিটির মধ্যে যদি তুমি যে কোনো একটা বা যে কোনো দুটো জানো, তাহলে আরেকটা জানতে পারবে। তুমি যদি ফোর্সের ভ্যালু জানো আর p2 মাইনাস p1 এই এই ভ্যালুটা জানো, তাহলে টাইমটা বার করতে পারবে, তাই তো? তুমি যদি টাইম জানো p2 মাইনাস p1 এর ভ্যালু, তাহলে ফোর্সটা বার করতে পারবে। ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। ম্যাথামেটিক্স থেকে এটুকুই বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার। তার মানে কি, তোমাকে দুটো কোয়ান্টিটি জানতে হবে অ্যাটলিস্ট। তোমাকে হয় টি, টি এর ভ্যালুটা জানতে হবে, কতটা টাইম, টিটা কি, হোয়াট ইজ দ্য বেস টি, কতটা টাইম ধরে ফোর্সটা বডিটার উপর কাজ করেছে। এই যে এম মাসের বডিটা, ওর ওপর ফোর্সটা ধরো এখানে ছিল v2, এটাই তো রিয়েল পিকচার। একটু পরে ওর ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল, কত হলো? v1 হলো। ও, এটা v1 ছিল, এটা v2 হলো। তো v1 থেকে v2 হতে কত সময় লেগেছে? t সেকেন্ড সময় লেগেছে। এটাই তো বেসিক পিকচার অফ দিস মুভি, তাই তো? যে পি এফ ফোর্সটা ওর এই মাসটার উপর টি সেকেন্ড সময় ধরে কাজ করেছে, তার ফলে ওর ভেলোসিটিটা v1 থেকে v2 হয়েছে। দিস ইজ দ্য বেসিক পিকচার। তার মানে কি, তোমাকে এখানে
যে কোনো দুটো কোয়ান্টিটি অ্যাটলিস্ট জানতে হবে, হয় টাইমটা জানতে হবে, এটা জানতে হবে, ফলে ফোর্সটা বেরোবে। তার মানে তোমাকে জানতে হবে। এইবার তোমাকে ইউ হ্যাভ টু সিলেক্টিভলি চুজ কোন জিনিসটা জানা তোমার পক্ষে পসিবল আর কোনটা পসিবল না। এবার কেস টু কেস ভ্যারি করবে, আমি একটু বলে দিচ্ছি কেস টু কেস এবং ইনসিডেন্ট টু ইনসিডেন্ট দেখতে পাবে তুমি এই জিনিসটা জানতে পারছো, এই জিনিসটা তুমি জানতে পারছো না, ডিপেন্ডিং আপন দ্য ডিফিকাল্টি লেভেল অফ দ্য প্রবলেম। আমি এক্ষুনি একটা উদাহরণ দেবো, বলে বুঝে যাবে। ডিপেন্ডিং আপন দ্য ডিফিকাল্টি লেভেল অফ দ্য প্রবলেম, আমরা কিন্তু সব ঘটনার সমস্ত ডেটা ইনস্ট্যান্টলি পাবো না, এবং আমাদের পক্ষে দেখছি ঘটনাটা ঘটছে, আমি জানি ফোর্স একটা কাজ করছে, কিন্তু আমি ফোর্সটা বার করতে পারবো না ডিরেক্টলি। বুঝতে পারছো? একটু এখন হয়তো বুঝতে পারবে না, একটু পরেই বুঝে যাবে যখন এক্সাম্পল দেবো। ধরো একটা বডির ওপর ফোর্স কাজ করছে, ওর মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, আমি দেখতে পাবো হয়তো ফোর্স কাজ করছে কতক্ষণ সময় ধরে সেটাও বার করতে পারবো, কিন্তু ফোর্স এবং ফোর্সটাকে ডিরেক্টলি বার করতে পারবো না। বুঝতে পারছো? এবার কেন বার করতে পারবো না সেটা একটা খুবই ইজি উদাহরণ দিচ্ছি, একটু রিপ্লাই দেবে, বোঝা যাচ্ছে? Yes, sir. হ্যাঁ স্যার। Yes, sir. এই ইকুয়েশন থেকে কি আসছে বলো তো? এফ ইন্টু টি ইকুয়াল টু পি টু মাইনাস পি ওয়ান, তাই তো? ক্লিয়ার? এই প্রোডাক্টটাকে ফোর্স ইন্টু টাইম, মানে ফোর্সটা কি, এই ফোর্সটা কতক্ষণ বডিটার উপর কাজ করেছে সেই টাইমটা, টাইম ইন্টারভাল ডিউরিং হুইচ দ্য ফোর্স অ্যাক্টেড অন দ্য বডি, সেটাই টি। এই প্রোডাক্টটা কি বলা হয়? ইম্পালস। ফোর্স ইন্টু টাইম, এই জিনিসটাকে, কোয়ান্টিটিটাকে বলা হয় ইম্পালস। ঠিক আছে? তাহলে ইম্পালস ইকুয়াল টু কি হচ্ছে? চেঞ্জ ইন মোমেন্টাম। এবার দেখো, ইম্পালস যদি বার করতে চাও তাহলে তোমার দুই ভাবে বার করতে পারো, হয় ফোর্স এবং টাইম দুটোকে বার করো, গুণ করে দাও, তাহলে ইম্পালস পেয়ে যাবে। ইয়েস আর নো? বুঝতে পারছো সবাই? সিচুয়েশনটা দেখো, একটা সিচুয়েশনে দেখছো ফোর্স এবং টাইমকে বার করতে পারছো, দুটোকে আলাদা করে ক্যালকুলেট করতে পারছো, তাহলে বার করো, ভেরি গুড, তারপরে গুণ করে দাও। এবার ধরো দেখলে তুমি ফোর্সকে বার করতে পারছো না, টাইমটাকে বার করতে পারছো, তাহলে কি এই ইকুয়েশন থেকে তুমি ফোর্স ইন্টু ইম্পালস বার করতে পারবে? পারবে না, বিকজ তুমি টাইম পাচ্ছ, ফোর্স তো পাচ্ছ না। বা কোনো সিচুয়েশনে ফোর্স বার করতে পারছো, টাইম বার করতে পারছো না, খুব অল্প সময় ধরো, তাহলে সেক্ষেত্রে তুমি এইটার থেকে বার করতে পারছো না ইম্পালসটা, সেক্ষেত্রে তুমি ইম্পালসটা কি করে বার করবে? এই ইকুয়েশন থেকে, মানে চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম বার করে নাও, তাহলেই তুমি এফ ইন্টু টি বার করে নেবে। এর কত কি অ্যাডভান্টেজ আছে আমি বলে দিচ্ছি। ধরো তুমি টাইমটাকে বার করতে পারছো, ঠিক আছে, একটু রিপ্লাই দেবে, ফোর্সটাকে ডাইরেক্টলি বার করতে পারছো না, তুমি টাইমটা বার করো, চেঞ্জ ইন মোমেন্টাম বার করো, তাহলে ফোর্সটা বেরিয়ে যাবে এই ইকুয়েশন থেকে। বোঝা যাচ্ছে? হ্যাঁ এর এর এক্সাম্পল দিচ্ছি ক্রিকেট খেলায়, খুবই ইজি এক্সাম্পল। ধরো বল আসলো, ব্যাটসম্যান মারলো, ক্রিকেট খেলা হতে পারে, বেসবল হতে পারে, হোয়াট এভার। দ্য ডিউরেশন অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য ব্যাট অ্যান্ড দ্য টাইম, সেটা বার করাও যেমন ডিফিকাল্ট, ও কতটা ফোর্সে ওকে মারলো সেটা বার করাও কিন্তু ডিফিকাল্ট। ক্লিয়ার? তুমি ধরো কোনো একটা স্প্রিং দিয়ে বা কোনো একটা ঠেলার গাড়ি দিয়ে বা কোনো একটা ক্রেন দিয়ে কোনো জিনিসকে ঠেলতে ঠেলতে কেউ নিয়ে যাচ্ছে বা তুলে নিয়ে যাচ্ছে, সেইখানে তুমি একটা ইনস্ট্রুমেন্ট লাগিয়ে বার করতে পারো কতটা ফোর্স কাজ করছে, কিন্তু এই ক্ষেত্রে ওইটুকু কম ফ্র্যাকশন অফ সেকেন্ডে বার করা কিন্তু খুবই কষ্টকর, যে বলটা ব্যাটের সাথে কতক্ষণ, বলটার উপরে ব্যাটটা কতটা ফোর্স অ্যাপ্লাই করেছিল। বুঝতে পেরেছো? বিকজ টাইম অফ কন্ট্যাক্ট ইজ ভেরি স্মল, তো এই ক্ষেত্রে কিন্তু ফোর্সটা বার করা সম্ভবই না, এবং টাইমটা বার করাও খুব ডিফিকাল্ট। একটু রিপ্লাই দেবে, বুঝতে পারছো? তাহলে তুমি কি হ্যাঁ স্যার। ইম্পালসটা বার করতে পারছো এই ইকুয়েশনটা দিয়ে। এইবার ফোর্সটা কখন বার করা যায় না, দেখবে ক্রিকেটে এখন অ্যাডভান্স টেকনোলজি এসছে, দেখা যায় ধরো যারা নাকি খুব ফাস্ট খেলে, ধরো এখন তো ইসে ধরো রোহিত শর্মা, তারপর আগে যেমন ছিল ধোনি, ধোনি এমন স্পিডে মারতো যেন অ্যাজ ইফ মনে হতো যে কোনো দিন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, হয় আম্পায়ারের কিছু হয়ে যাবে বা বোলারের কিছু হবে। দেখবে কি, যখন নাকি বলটা ব্যাটটা দিয়ে মারে, তারপরে বলটা কতক্ষণ পরে কোনো কেউ দেখায়, দেখবে কোনো ধরো কেউ ক্যাচ নিচ্ছে, সে কতক্ষণের মধ্যে ক্যাচ নিল, দেখেছো? কেউ একজন খেয়াল করেছো?
খেলা দেখার সময় দেখায় স্টপ ওয়াচে, The distance-টাও দেখায়, ডিস্টেন্স দেখায়, এবং দেখবে টাইমটা দেখায়। অনেক ক্যাচ, অনেকই time-টাও দেখায়। পয়েন্ট দেখায় যে 1 সেকেন্ডও হয়নি তার মধ্যে বোলারের মানে ফিল্ডারের কাছে বল চলে গেছে, ক্যাচ নিয়েছে। তার মানে কি টাইমটা বার করা যাচ্ছে। তা এটাও আরো যত রিফাইনমেন্ট হবে, এটা হয়তো কদিন পর দেখে নেবে, বা এখনো হয়তো চলে এসছে বলটা ব্যাটের সাথে কতক্ষণ কন্ট্যাক্টে ছিল সেই ডিউরেশনটাও বার করে নেবে। সেটা হয়তো মাইক্রো সেকেন্ডে হবে বা ন্যানো সেকেন্ডে হবে। এখন তো দেখেছো হটস্পট বেরিয়ে গেছে, হটস্পট তো দেখেছো, জানো তো, এলবিডব্লিউর ক্ষেত্রে বার করে সমস্ত এই যে মানে ব্যাটে লেগেছে বল না পায়ে লেগেছে আগে সেটা বার করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে টাচ, রিভিউ-তে দেখায়। হ্যাঁ রিভিউয়ে দেখায়। এবং হটস্পটটা কিন্তু সব সিরিজে ওরা অ্যাপ্লাই করে না, বিকজ ইট ইজ ভেরি ভেরি কস্টলি, খুব কস্টলি। যে টেকনোলজি ইউজ করা হয় ওটা ইউজ করে না, তো কারণ দেখবে সব ইসে থাকে না। হটস্পটটা খুব ইউজফুল, বোঝা যায় যে ব্যাটে লেগেছে কি লাগেনি, এমনি দেখলে বোঝা যাবে না। যেখানেই টাচ করে ওই জায়গাটা হোয়াইট হয়ে যায়, একটা স্পট বোঝা যায়। তো যাই হোক, তো এবার হটস্পট ইউটিলাইজ করে টাইমটা বার করা যায়। ধরো প্যাডে কখন বল, ব্যাটে কখন বলটা জাস্ট যেই মুহূর্তে টাচ হবে, দেখেওছো হয়তো, যেই মুহূর্তে বলটা ব্যাটে টাচ হলো তখনই এটা হোয়াইট স্পট হয়ে যাবে। তারপরে যখন ব্যাট থেকে চলে যাচ্ছে ওই টাইমটা নিলেই কিন্তু টাইমটা বার করা যায়। তো এইখানে তাহলে অ্যাডভান্টেজ কি, তুমি এই ব্যাটের সাথে বলের রিলেশনে তুমি ফোর্সটা কিন্তু ডাইরেক্টলি বার করতে পারবে না, তুমি টাইমটা বার করতে পারো যদি পসিবল হয় অ্যাডভান্স টেকনোলজিতে। এবং চেঞ্জ ইন মোমেন্টাম, মানে চেঞ্জ ইন মোমেন্টাম কার হচ্ছে, বলটার ওপরই তো ফোর্সটা দিচ্ছে। তো চেঞ্জ দ্য ভেলো, দেখবে হয়তো বল কতটা ভেলোসিটিতে গেল সেটাও হয়তো মাঝে মাঝে দেখাতে পারে, কতটা ডিস্টেন্সে যেমন দেখায়, দেখায় যে এত, কেননা ডিস্টেন্স যদি দিয়ে দেয় কতক্ষণ টাইমে গেছে সেটাও তো দেখায়, তাই না? ধরো বললে এটা 90 মিটারের 6, এটা এখান থেকে গেছে ধরো 3 সেকেন্ডে, তাহলে এখান থেকে ভেলোসিটিও বেরিয়ে যাবে, তাই না? এইভাবে চেঞ্জ অন মোমেন্টাম ইজিলি বার করা যায়। তো তুমি যেটা বার করতে পারো দ্যাট ইজ চেঞ্জ ইন মোমেন্টাম বার করতে পারো। তো চেঞ্জ ইন মোমেন্টাম বেরোলেই কি হবে, তুমি ইম্পালস বার করে দেবে, দ্যাট ইজ দ্য ইম্পালস। আর ধরো চেঞ্জ ইন মোমেন্টাম জানো, টাইম কতটা কন্ট্যাক্টে ছিল সেটাও বার করলে তাহলে ফোর্স বেরিয়ে যাবে। তো এইগুলো হচ্ছে ভেতরের জিনিস অফ ইম্পালস। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। আচ্ছা। এইবার আমি চলে যাচ্ছি এর ক্যালকুলেশনে। ইট ইজ দ্য বেসিক নেসেসিটি অফ ইম্পালস। এবার ক্যালকুলেশনে কি হয় না আমি একটু দেখাচ্ছি। ফোর্স ইন্টু, এটা আমি তাহলে, এটা এই জিনিসটা থাক, এফ ইকুয়াল টু যেটা জানো, এবার এটা তো আমি কনভেনশনাল বোঝানোর জন্য বলেছি, এবার আমি এই জিনিসটা মুছে দিচ্ছি। এফ ইকুয়াল টু ডিপি ডিটি, মানে কোন একটা বডি তার মাস ছিল এম, ওর ধরো ওর ধরো মোমেন্টাম ছিল ইনিশিয়ালি পি, তারপরে ওর মোমেন্ট এদিকে একটা ফোর্স কাজ করছে, ওর মোমেন্টাম হলো পি প্লাস ডিপি, কত সময় না ডিটি টাইমে, তাহলে এফ ইকুয়াল টু ডিপি ডিটি হবে। তাহলে এফ ডিটি কত হবে, ডিপি। তাহলে এটা কি হচ্ছে, ফোর্স, এটা হচ্ছে টাইম ইন্টারভাল, ডিটি টাইম ইন্টারভালে ফোর্সটা কাজ করেছিল। তাহলে এই এফ ইন্টু ডি কি ফোর্স ইন্টু টাইম হচ্ছে, তার মানে এটাই কি হবে, ইম্পালস। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো এই যে ইম্পালসটা হচ্ছে, ইম্পালসকে ডিনোট করা হয় জে দিয়ে। জে ইজ ডিনোটেড অ্যাজ ইম্পালস। তাহলে পি ইন্টু ডিটি, এফ ইন্টু ডিটি, এটা কি হবে, স্মল ইম্পালস, দেখতেই পাচ্ছ এফ ইন্টু ডিটি, দ্যাটস ওয়াই ইট ইজ ডিনোটেড অ্যাজ ডিজে, ডিজে। ওকে, তো এখানে তার মানে কি হচ্ছে দেখো, এইটুকু টাইম ইন্টারভালে কতটা ইম্পালস হচ্ছে, মানে ডিটি টাইমে ওর কতটা ইম্পালস হচ্ছে সেটা কত হলো, এফ ইন্টু ডিটি, ইট ইজ ডিনোটেড অ্যাজ ডিজে। ক্লিয়ার? তাহলে ও ধরো এইখান থেকে টি টাইমে, ধরো সকাল, এখানে T1 টাইম থেকে T2 টাইমে গেল, ইট ইজ এ ভালো ক্যালকুলেটিভ টাইম ইন্টারভাল। এই টাইমে কতটা ওর ইম্পালস হবে, কি হবে, ইন্টিগ্রেশন অফ ডিজে, দ্যাট ইজ এফ ইন্টু ডিটি, এর ইন্টিগ্রেশন।
ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিপি। বুঝতে পারছো? ইয়েস অর নো? তাহলে T1 থেকে T2 অব্দি ইন্টিগ্রেশন করে দেবে। অহেলি বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। তাহলে দিস ইজ দ্য তোমাদের এখানে আর ডিপিটা লেখা দরকার নেই, এবার আমি এই কোয়েশ্চেনটাই দেখাচ্ছি। তাহলে ধরো এখানে তোমার টোটাল ইম্পালস কত হবে 0 to J, মানে প্রথমে যখন ফোর্সটা 0 ছিল তখন তো ইম্পালসও 0 ছিল, আর T1 থেকে T2। এইবার এখানে একটা আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে J হবে। এইখানে যদি তুমি দেখো ফোর্স ওয়াজ কনস্ট্যান্ট, ফোর্সটা অনেক জায়গায় অ্যাভারেজ ফোর্সও দিয়েছে, অথবা বলেছে ধরো এই T1 থেকে T2 টাইমে যেই ইম্পালসিভ ফোর্সটা ক্রিয়েট হয়েছিল সেই ফোর্সটা বা যেই ফোর্সটা কাজ করেছিল দ্যাট ওয়াজ কনস্ট্যান্ট, এবং তার ভ্যালুটা F ওয়াজ কনস্ট্যান্ট। তাহলে এটা যদি কনস্ট্যান্ট ফোর্স হয় তাহলে কি হবে, কনস্ট্যান্টটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, তাই তো? ইন্টিগ্রেশন অফ ডিটি T1 টু T2, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, একই দাঁড়াচ্ছে F ইন্টু T2 মাইনাস T1। বোঝা গেল? তাহলে কনস্ট্যান্ট ফোর্সের ক্ষেত্রে এটা হবে। আর যদি কনস্ট্যান্ট ফোর্স না হয় তাহলে এইটা হবে, মানে J ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ F ডিটি, এইভাবেই তুমি রেখে দেবে। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। দিস ইজ ফর কনস্ট্যান্ট ফোর্স, হ্যাঁ স্যার। অ্যান্ড দিট ইজ ফর ভ্যারিয়েবল ফোর্স, তাহলে এটাই হবে। আচ্ছা, ডাইমেনশন অফ ইম্পালস এগুলো সবার জানা আছে তো, তাহলে আমি আর বলছি না। ইসে দেবস্মিতা, সুস্মিতা, ডাইমেনশন কি হবে না আমি সবাইকে বলে রাখছি। ডাইমেনশন কি দিয়ে বলা হয়? মাস, লেন্থ, টাইম। মাসের ডাইমেনশন m, লেন্থের ডাইমেনশন l, টি এর টাইমের ডাইমেনশন t। তাহলে সবাই মুখস্থ রাখবে সবসময়, বা আমি শর্টে বলে রাখছি, ফোর্সের ডাইমেনশনটা সবাই সবসময় মনে রাখবে। ফোর্স ইকুয়াল টু কি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তো মাসের ডাইমেনশন কি হয়, ক্যাপিটাল M, অ্যাক্সেলারেশনের ডাইমেনশন কি, L T⁻²। তাহলে ফোর্সের ডাইমেনশনটা সবাই মনে রাখবে, তাহলে যে কোনো অনেক জিনিসের ডাইমেনশন বার করতে তোমার সুবিধা হবে। তাহলে দেখো ইম্পালসের ডাইমেনশন কি হবে, জেড ডাইমেনশন কি হবে, ফোর্স ইন্টু টাইম ইন্টারভাল। তার মানে কি, ফোর্স ইন্টু টাইম, টাইমের ডিফারেন্স মানে কি, তার ডাইমেনশন তো টাইমই। ধরো এটা 30 সেকেন্ড আর এটা 10 সেকেন্ড, তাহলে তাদের ডিফারেন্স কত হবে, 20 সেকেন্ড, 30 - 10। তার ইউনিটটা কি হলো, সেকেন্ডেই আসলো, তার মানে তার ডাইমেনশনটাও সেম হবে, টাইমেরই ডাইমেনশন হবে। ক্লিয়ার? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে সুস্মিতা, দেবস্মিতা। ওকে, তাহলে হ্যাঁ স্যার। ফোর্স ইন্টু টাইমের ডাইমেনশন কত হবে, ফোর্স ইন্টু টাইমের ডাইমেনশন উইল বি দেয়ার ফর দ্য জেড ডাইমেনশন। তাহলে ফোর্সের ডাইমেনশন কত, ml T⁻², আর এটা ডাইমেনশন t। তাহলে এটা আলটিমেটলি দাঁড়াবে ml T⁻⁻1 ইজ দ্য ডাইমেনশন অফ ইম্পালস। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। এবার তাহলে এর তোমরা ইউনিটও বার করতে পারবে। এসআই ইউনিট কি হবে, এসআই ইউনিট দেখতে ওয়ান পাচ্ছ? নিউটন সেকেন্ড। ইয়েস, এটা আরেকভাবে বার করতে পারো, যে ওইভাবে আর যাচ্ছি না, এখান থেকে একটা জিনিস, মোমেন্টামের ইউনিট যা হবে জে এর ইউনিটও তাই হবে। বিকজ ইউ সি দিস ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডিটি ইজ ইকুয়াল টু ডিভি, চেঞ্জ ইন মোমেন্টাম। তার মানে কি, চেঞ্জ ইন মোমেন্টাম মানে কি, মোমেন্টামের ইউনিট। ইয়েস অর নো? বুঝতে পারছো সবাই? হ্যাঁ মোমেন্টাম স্যার। ধরো আগে ছিল, হ্যাঁ স্যার। মোমেন্টামের ইউনিট কত হবে, মিটার, ভ্যালু মাস ইন্টু ধরো ওর ছিল কেজি মিটার পার সেকেন্ড। মোমেন্টাম চেঞ্জ হলো, এটা কত হলো, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ওদের ডিফারেন্স কত হবে, P2 - P1, কেজি মিটার পার সেকেন্ডই আসবে। ধরো ওটা 10, ওর ভ্যালু ছিল 10 কেজি মিটার পার সেকেন্ড, এটা 20 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ডিফারেন্স করলে কত হবে, 10 কেজি মিটার পার সেকেন্ড। তার মানে কি, ইউনিট সেমই থাকছে। এবার দেখো তার ডিপি আর পি এর ইউনিট সেম, দ্যাটস ওয়াই তোমার এখান থেকে দেখতে পারো যে যে বা এখান থেকেও দেখতে পারো, এটা কি, মাস ইন্টু ভেলোসিটি। তার যে এর ইউনিট কত হবে, কেজি, মাসের ইউনিট কি, এসআই কেজি মিটার পার সেকেন্ড। এসআই সিজিএস এরকম গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড হবে। ক্লিয়ার অল অফ ইউ? এটা হলো বেসিক, বেসিক আজকের টাইম বেসিকই যাবে, এটা সবাই লেখা হয়ে গেলে বলবে। এবার আমি একটু অ্যাডভান্স লেভেলে কার্ভটা একটু দেখিয়ে রাখবো। ওকে,
এবার ধরো যেটা দেখলে জে ইকুয়াল টু এফ ইন্টু T2 মাইনাস T1, যে নাকি কনস্ট্যান্ট ফোর্স ছিল আগের পিকচারটাতে, তাই তো? কনস্ট্যান্ট ফোর্সের ক্ষেত্রে এটা ছিল। তাহলে এটার ক্ষেত্রে ধরো ফোর্সের তোমাদের কার্ভ দিয়ে দিয়েছে, একটু মন দিয়ে দেখবে, ফোর্স এফ আর টি ফর টাইম, এটার তোমাদের ইম্পালস বার করতে বলেছে। এইটার কার্ভ দিয়েছে ধরো এরকম। তার মানে কি দেখতে পাচ্ছ, ফোর্সটা টাইমের অ্যাক্সিসের সাথে প্যারালাল আছে, তার মানে কি ফোর্সের ভ্যালুটা কনস্ট্যান্ট, ইয়েস অর নো? তার মানে এই ভ্যালুটা হচ্ছে এফ এর ভ্যালু ফোর্স। এবার তুমি এখানে যদি একটা রেক্টাঙ্গেল এঁকে নাও, এটার নাম দাও এ বি সি ডি। এ বি কত হবে বলো তো? আচ্ছা, এখানে যেহেতু T2 মাইনাস T1 আছে, তাই জন্য আমি একটু বোঝানোর সুবিধার জন্য লিখে দিচ্ছি। ধর তার মানে ফোর্সটা কি হচ্ছে বলতো, T1 থেকে T2 টাইম অবধি কাজ করেছিল। তো পিকচারটা একটু আমি মডিফাই করছি। দিস ইজ দ্য টাইম অ্যাক্সিস, দিস ইজ T2, দিস ইজ T1। তার মানে ফোর্সটা দেখো T1 থেকে T2 এর মধ্যে কাজ করেছিল, এই টাইম ইন্টারভ্যালে কাজ করেছিল, এবং সেটা কনস্ট্যান্ট ছিল। এবার এটার নাম দাও, এই রেক্টাঙ্গেলটার নাম দাও এ বি সি ডি। তাহলে এই রেক্টাঙ্গেলটার এ বিটা কত হবে বলো তো, এই টাইম ইন্টারভ্যালটা, ইয়েস অর নো, এক্স অ্যাক্সিস বরাবর। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড, দিস ইজ T2 মাইনাস T1। হ্যাঁ এবং এর ব্রেথটা কত হবে, এডি যদি বলো, এর ভ্যালুটা কত হবে, সবসময় এফটা কনস্ট্যান্টই আছে, দিস ইজ অলওয়েজ ফোর্স এফ। তাহলে এর এরিয়া কত হবে, দিস ইজ দ্য এরিয়া, কত হবে, এবি ইন্টু এডি, দ্যাট ইজ এফ ইন্টু এবি মানে T2 মাইনাস T1 ইন্টু এফ। এটাকে সাজিয়ে লিখতে পারো এফ ইন্টু T2 মাইনাস T1। তার মানে এটা কি বেরোলো, দিস ইজ দ্য ইম্পালস জে। এটাকে আমি লিখে দিই এরিয়া অফ দ্য এফটি কার্ভ, এরিয়া আন্ডার ফোর্স ভার্সেস টাইম কার্ভ, ফোর্স ভার্সেস টাইম কার্ভ, এফটি কার্ভ। এস আর না, লেখাটা তো বোঝা যাচ্ছে না। তাহলে এরিয়া আন্ডার ফোর্স আর টাইম কার্ভের আন্ডারে এরিয়াটাই কি দেবে তোমাকে, ইম্পালসের ভ্যালু দেবে, দ্যাট ইজ জে, ইয়েস আর নো? তাহলে এটা কিসের গেল কনসেপ্টটা, এটা গেল কনস্ট্যান্ট ফোর্সের ক্ষেত্রে। আমি ইজিটা বুঝিয়ে রাখলাম, আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? একটু রিপ্লাই দেবে। তার মানে ফোর্স আন্ডার টাইম কার্ভের আন্ডারে যে এরিয়াটা হবে সেটাই তোমাকে ইম্পালসের ভ্যালু দেবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? সুস্মিতা, দেবস্মিতা, সিজা, মনোদীপ, নম্রতা? Yes, sir. ওকে, হ্যাঁ স্যার। এটা তাহলে আমি মুছে দিচ্ছি, একটু বলবে। Yes, sir. এইবার চলে যাচ্ছি একটা একটা নন মানে কনস্ট্যান্ট ফোর্স না, ভ্যারিয়েবল ফোর্স। আমি যেরকম খুশি রাখতে পারি। আমি সোজাটাই আঁকি, কারণ তোমাদের নাহলে বুঝতে হয়তো অসুবিধা হবে। ধরো এরকম ফোর্স হয়েছে, দিস ইজ ফোর্স অ্যান্ড দিস ইজ টাইম, ইট ইজ ভ্যারিয়েবল ফোর্স। দেখো এই টাইমটা ধরো, এই টাইমটা T1 অ্যান্ড এই টাইমটা T2। তাহলে ইনিশিয়ালি ফোর্সের ভ্যালু কত ছিল এটা, দ্যাট ইজ ধরো এখানে F1 ভ্যালু, এখানে কত ম্যাক্সিমাম ভ্যালু কত হয়েছিল এফ এর, ফোর্সের F2। তো ফোর্স ইজ ভ্যারিয়েবল, তো এই ক্ষেত্রে ইম্পালস কত হবে, এই ক্ষেত্রে ইম্পালসটা বার করার জন্য কি হবে না বলে দিচ্ছি। এবার আমি এটা মুছে দিচ্ছি। যে কোনো একটা পয়েন্টে ধরো ফোর্সের ভ্যালুটা, এই পয়েন্টটা নিচ্ছ, এটা ধরো যে কোনো একটা টাইম টি টাইম, টি থেকে ডেল্টা টি টাইম অবধি যাচ্ছ, দিস ইজ টি টাইম। ডেল্টা টি টাইম অবধি গেলে তাহলে এইখানে কি হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, একটু রিপ্লাই দেবে, দাঁড়া এক সেকেন্ড।
এফ ইকুয়াল টু, এখানে তাহলে দেখছো টি টাইমে তোমরা দেখলে কাউন্টিং শুরু করলে, টি টাইমে ধরো ওর ফোর্সের যে কোনো একটা ভ্যালু এফ, তাহলে এরপর থেকে তুমি ডিটি টাইম এইটুকু স্মল ইন্টারভেলে গেলে, এই স্মল ইন্টারভ্যালে দেখতে কি পাচ্ছ কি কার্ভটা খুব অল্প উঠেছে, তার মানে এই টাইম ইন্টারভ্যালে তুমি কি করতে পারো, সামান্য গেছে তো ইট ক্যান বি অ্যাজিউম, দেখো যতটা আমি ছবিটা এঁকেছি জুম করে অ্যাকচুয়ালি কিন্তু প্র্যাকটিক্যালি আরো ছোট, মানে এক্ষেত্রে হয় কি ডিটি টেন্স টু জিরো, মানে খুবই ছোট্ট, আর যত শুরু করবে তত কি হবে, ফোর্সটা কি অ্যাজ ইফ কনস্ট্যান্ট থাকবে, ইয়েস অর না, বুঝতে পারছো সবাই, যত শুরু করবে তত ফোর্সটা অ্যাজ ইফ একটা পয়েন্ট আকারে হয়ে যাবে, মানে ফোর্সটা কনস্ট্যান্ট থাকবে। তো এইটুকু স্মল টাইম ইন্টারভ্যালে তুমি ইম্পালসের ভ্যালুটা বার করো, এইটুকু স্মল টাইম ইন্টারভ্যালে ডিটি টাইম ইন্টারভ্যালে কতটা ইম্পালসের ভ্যালু হবে, এফ ইন্টু ডিটি, এখানে ফোর্সটা অ্যাজ ইফ এফ ভ্যালু ছিল, তাহলে এইটুকু স্মল টাইম ইন্টারভ্যালে তুমি যে এফ ইন্টু ডিটি পেলে, এই কার্ভটাকে আমি এখানে একটু জুম করে এঁকে দেখাচ্ছি, এর ভ্যালুটাই পেয়েছো তুমি এফ ইন্টু ডিটি। এটা কি আলটিমেটলি ফোর্সটা এখানে কনস্ট্যান্ট ছিল, জুম করেছি আমি, তাই তো ফোর্সটা এখানে মানে কি তোমার এই ভ্যালুটা, মানে এটা তো জুম করেছি, দ্যাট মিনস দিস ইজ দ্য ভ্যালু অফ ফোর্স, এটা মোরারলেস কনস্ট্যান্ট আছে যখন ডিটিটা খুব ছোট্ট, ডিটিটা কোনটা এইটুকু, তার মানে কি এই যে রেক্টাঙ্গেলটা একটা ছবি আঁকা হলো, রেক্টাঙ্গেলটার লেন্থটা কত হলো ফোর্স, আর ব্রেথটা কত ডিটি, ইয়েস অর নো, বুঝতে পারছো সুস্মিতা দেবস্মিতা, তো লেন্থ ইনটু ব্রেথ করলে কি হবে, তুমি এইটুকু পোর্শনের এরিয়াটা পেলে, রিপ্লাই দেবে, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড, সুস্মিতা and দেবস্মিতা, হ্যাঁ স্যার। দেবস্মিতা বোঝা গেছে, হ্যাঁ স্যার। ওকে, তার মানে এইটুকু পোর্শনে তুমি এরিয়াটা পেলে এফ ইন্টু ডিটি করে, এবার তুমি যদি এর ইন্টিগ্রেশনের T1 to T2 করে দাও, মানে কি তুমি এটার মানের ফিজিক্যাল মানে যখন তোমরা ইন্টিগ্রেশনের ক্লাস করবে বুঝে যাবে বা জানতেও পারো, এইটুকু এরিয়া নিলে সেটার ভ্যালু এফ ডিটি, এবার যেই তুমি ইন্টিগ্রেশন T1 to T2 করছো, তার মানে কি করছো, এটার মানেটা হচ্ছে তুমি প্রত্যেকটার এরিয়া T1 to T2 এফ ডিটি, মানে এইটার মানে তো এইটুকুর এরিয়া, এবার তুমি ইন্টিগ্রেশন মানে তুমি প্রত্যেকটার এরিয়া নিয়ে সাম করে দিচ্ছ, তার মানে কি টোটাল এরিয়াটা বেরিয়ে যাবে, ইয়েস অর নো, তুমি এফ ডিটি লিখলে, এরপরে ধরো তুমি আরেকটা নিলে, এইখানে আরেকটা ফোর্সের ভ্যালু নিলে, সেটারও এরকম এফ ডিটি হবে, এটার মানেই কিন্তু সেটা, বুঝতে পারছো সবাই, দ্যাটস ওয়াই আমি একটু শর্টে বলে রাখলাম, এফ ডিটি মানে কি এইটুকুর এরিয়া, এবার যে ইন্টিগ্রেশন করে দিচ্ছ তার মানে কি তুমি ওর রেঞ্জটা পেয়ে গেলে T1 to T2, মানে এতটা পোর্শনের এরিয়া এই ইন্টিগ্রেশন থেকে বেরিয়ে আসলো, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড, একটু রিপ্লাই দেবে, তাছাড়াও আমি ইম্পালসের একটা ভিডিও আছে তোমাদের দিয়ে দেবো, নো প্রবলেম, দরকার হলে আমি দিয়ে দেবো, এই কনসেপ্টটা বোঝা গেছে, তাহলে ভ্যারিয়েবল ফোর্সের ক্ষেত্রে একই কনসেপ্ট হচ্ছে, এরিয়াটাই পাচ্ছ কারণ এইটুকু এরিয়া, এবার এটাকে সাম আপ করো, সব কটা এরিয়াই তো যোগ হয়ে আলটিমেটলি তুমি এরিয়াই পাচ্ছ, মানে ফোর্স ভার্সেস টাইম কার্ভের আন্ডারে যেটা এরিয়া সেটাই তোমাকে ইম্পালস দিচ্ছে, এফ ডিটি T1 to T2 এটাই কি দিচ্ছিল মনে পড়ছে, ইন্টিগ্রেশন অফ ডিজে, দ্যাট ইজ জে, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড, তার মানে এরিয়া আন্ডার দা, এটা কি দিচ্ছে, এরিয়া আন্ডার এফ টি কার্ভ, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। আচ্ছা আজকে এত অবধি থাক, পরের দিন আমি নিউটন থার্ড ল করে বাকি পার্টটা শেষ করে অঙ্কে চলে যাব, আর এর মধ্যে তোমাদের কতগুলো ভিডিও দেখে নিতে হবে, যেটা আমি বললাম রকেট মোশন পার্ট 1 এবং রকেট মোশন পার্ট 2 দেখে নেবে, তার একটু হিন্টস আমি বলে দিই, একটু ঠান্ডা মাথায় শোনো, এটা মুছে দিই, সবার লেখা হয়ে গেছে, ওকে, নিউটন সেকেন্ড ল থেকে একটু হিন্টস আছে, একটু বলে দিচ্ছি, ভেরি ইন্টারেস্টিং, নিউটন সেকেন্ড ল কি করছে, বলছে ডি ডিটি অফ পি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স, তাই তো, এবার কনভেনশনালি ম্যাক্সিমামই কি ইউজ হয়, পি ইকুয়াল টু এমভি হয়, মানে মানে পি ইকুয়াল টু এমভি তো একটা জানি, মোমেন্টাম ইন্টু ভেলোসিটি, এবার কনভেনশনালি কি হয়, মাসটা সবসময় কনস্ট্যান্ট থাকে, সো ডি ডিটি অফ পি যখন করছো, ডি ডিটি অফ পি যখন করছো, হিন্টস দিয়ে রাখছি, তোমাদের ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে, তার মানে এটা কি হবে, ডি ডিটি অফ এমভি, এবার ডিফারেন্সিয়েশন যদি ভাঙো তাহলে কি হয়, এটা এক্স ওয়াই যদি ডিফারেন্সিয়েশন করো কি হয়,
একটা হবে ডিএমডিটি, তার সাথে কি থাকবে ভি প্লাস এম ডিভিডিটি। হ্যাঁ স্যার। দিস অ্যাকচুয়ালি অকার্স ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী। এবার সব প্রবলেমের ক্ষেত্রেই দেখবে ম্যাক্সিমাম আমাদের যে প্র্যাকটিক্যাল লেভেলে প্রবলেম আছে যে মাস ইজ এ কনস্ট্যান্ট, মাস ইজ নট ভ্যারিয়েবল, মাস ইজ এ কনস্ট্যান্ট, যে কোনো বডির মাস কনস্ট্যান্ট থাকে। সো হোয়াট হ্যাপেন্স, ডিএমডিটি ইকুয়াল টু জিরো হয়, মাস কনস্ট্যান্ট সো ডিএমডিটি জিরো, সো এই কোয়ান্টিটিটা জিরো হয়ে যায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিপিডিটি ইকুয়াল টু কি হয়, এম ডিভিডিটি হয়। ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? কোনো জিনিসের যদি মাস কনস্ট্যান্ট থাকে তাহলে এটা হচ্ছে। এইবার কয়েকটা ক্ষেত্রে দেখবে মাসটা ভ্যারিয়েবল হয়, কিন্তু সেটা কিন্তু আইনস্টাইনের ইকুয়েশন অনুযায়ী না, মানে আইনস্টাইনের যে রিলেটিভিস্টিক থিওরি আছে সেখানে মাসটা ভ্যারিয়েবল হয়, কারণ মাসটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। ভ্যানিশ হচ্ছে মানে কি, মাসটা এনার্জিতে কনভার্ট হচ্ছে, এইখানে কিন্তু সেটা হচ্ছে না। মাসটা ভ্যারিয়েবল হয় দুটো কেসে, একটু শর্টে লিখে রাখতে পারো বা মনেও রাখতে পারো। মাসটা ভ্যারিয়েবল হয় মানে কনস্ট্যান্ট হবে না, দুটো কেসে হয়। এক নম্বর হচ্ছে মাসটা এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, সেটা হায়ার এনার্জি ফিজিক্সে হয়, তোমার নিউক্লিয়ার ফিজিক্সে যেখানে মাস এনার্জিতে কনভার্ট হয়, বা সূর্যের ক্ষেত্রে হয়, সূর্যের ভেতরে যে নিউক্লিয়ার ফিউশন হয় সেক্ষেত্রে কিছুটা পাবে। নিউক্লিয়ার রিঅ্যাকশনের ক্ষেত্রে মাসটা এনার্জিতে কনভার্ট হয়, সেক্ষেত্রে মাসটা কনস্ট্যান্ট থাকে না। আরেকটা ক্ষেত্রে হয় যেখানে মাসটা কনস্ট্যান্ট থাকে না, ধরো কোনো বডির মাস আস্তে আস্তে কমে যাচ্ছে, বুঝতে পারছো? একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ছাদ থেকে কেউ এক মগ জল ফেলেছে, বা 10 তলা বিল্ডিং বা 20 তলা বিল্ডিং বা 50 তলা বিল্ডিং, ওখান থেকে কেউ এক বালতি বা এক মগ জল ভর্তি করে নিচের দিকে ফেলছে, ঠিক আছে? সবাই শুনবে। এবার ধরো মগটার তলায় কোনো একটা হোল আছে, মানে ফুটো করা আছে। তাহলে প্রথমে যখন 10 তলা বা 50 তলা বিল্ডিং এর উপর থেকে জলটা ফেলা হয়েছিল, টোটাল একটা মাস ছিল। এবার যখন ও নিচ থেকে পড়ছে, কি হচ্ছে, জলটা আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছে, ওর মাসটা কমে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ভ্যারিয়েবল মাস। তাহলে সেই ক্ষেত্রে ফোর্স ইকুয়াল টু ডিপিডিটি কি দাঁড়াচ্ছে বলো তো? এই দুটো কোয়ান্টিটি তোমাকে লিখতে হবে, এটা জিরো হচ্ছে না এর ক্ষেত্রে, বোঝা যাচ্ছে? ইয়েস আর নো? আর যখন হ্যাঁ মাসটা কনস্ট্যান্ট থাকে তখন এটা কি দাঁড়াচ্ছে, এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, তার ফলে এফ ইকুয়াল টু ই যাচ্ছে, এটা যদি জিরো হয়ে যায়, ডিএমডিটি জিরো হয়ে গেলে এম ডিভিডিটি, ডিভিডিটি মানে অ্যাক্সেলারেশন। তো এইটা কখন লিখতে পারো, হোয়েন এভার দ্য মাস ইজ কনস্ট্যান্ট, দ্যাট মিনস হোয়েন ডিএমডিটি ইজ জিরো, দ্যাট মিনস মাস ইজ কনস্ট্যান্ট, এটা লিখলাম না। এর আরেকটা এক্সাম্পল কি হয় না, কালী পূজায় বা দিওয়ালিতে আমরা যখন রকেট ছাড়ি বা শেল ছাড়া, মানে শেল ছাড়া হয়, ক্র্যাকার ফেলা হয়, যখন নাকি বেশি বিশেষ করে বুঝতে পারবে যখন রকেট ছাড়া হয়, রকেটের থেকে রকেট মোশনটা ওটার ওপরই দাঁড়িয়ে আছে। রকেট মোশনের ওপর কিন্তু ফোর্সটা বার করা অত সোজা না, বিকজ সিম্পল মাস ইন্টু অ্যাক্সেলারেশন দিলে রকেটের ওপর ফোর্সটা তুমি বার করতে পারবে না, ওর ওপর কতটা ফোর্স কাজ হচ্ছে, বিকজ ওর মাস ইজ নট কনস্ট্যান্ট, এখানে ভ্যারিয়েবল। তো রকেটের ফোর্স বার করতে গেলে তোমাকে এই কোয়ান্টিটিটা নট ইকুয়াল টু জিরো, মানে এই কোয়ান্টিটিটাকে কনসিডারেশনে আনতে হবে। বুঝতে পেরেছো অল অফ ইউ, পহলি অ্যান্ড আদার্স? হ্যাঁ স্যার। এইবার তোমরা এই ইকুয়েশনটা দেখে এবার রকেটের ক্লাসটা করবে, খুব ঠান্ডা মাথায় টাইম নিয়ে দেখবে, তা না হলে বুঝতে পারবে। এবার আমি অনেকটাই বলে দিলাম, এবার এই পার্সপেক্টিভ নিয়ে এগোবে, দেখবে বুঝতে পারবে। আমি যাদের শেয়ারিং করা নেই তাদের আমি শেয়ারিং করে দেবো। আচ্ছা, একটু পরে আমি বলছি দেবস্মিতা দিশিতা একটু আমাকে কল করো, বা আমি কল করে নেবো, তোমাদের কল কনফারেন্সে নিয়ে নেবো, একটা জিনিস বলার আছে এই ভিডিওগুলো ক্লাসগুলো Okay, দেখার সময়। ওকে, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? গুড নাইট টু অল অফ ইউ, আমাকে একটু রেস্ট নিতে হবে এবার। sir. হ্যাঁ বলো। স্যার বলছি সানডের ক্লাসটা তো আমি করতে পারিনি, ভিডিওটা স্যার চ্যানেলে ও, পেলাম। গত সানডেটা করতে পারোনি না? হ্যাঁ ওকে হ্যাঁ ওকে। স্যার, আমিও করতে পারিনি, আমি লিখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি এখনো আপলোড করিনি, আমি করে দেবো, আপলোড করলে সবাই দেখতে পাবে। আমার, তোমাদের সবার ইমেল আইডি আমার কাছে আছে, আমি একটু সোমবার বিজি ছিলাম গতকাল, তো বাইরে যেতে হয়েছিল, এই জন্য আমি আপলোড করতে পারিনি। আমি কাল পরশুর মধ্যে আপলোড করে দিয়ে দেবো, লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? ওকে। ওকে। দেবস্মিতা সুস্মিতা, আমি তোমাদের কল করছি, তোমরা একটু